স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। নাফিসা কি দিছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে শুরু করি। আমরা নাম্বার থিওরি পড়ছিলাম, আমরা নাম্বার থিওরিটা একটু ওভারভিউ করি। আমরা নাম্বার থিওরিটা আজকে শেষ করবো এবং শেষ করে লাস্টে হচ্ছে আমাদের ফাইনাল নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, ফাইনাল নিয়ে তারপর আপনাদের যে আগে যে পরীক্ষাগুলো দিয়েছেন আপনারা ওগুলোর মার্কস নিয়ে আমরা একদম ক্লাস শেষে কথা বলবো, ঠিক আছে? আজকে ক্লাসটা আশা করি আমাদের লাগবে না বেশি টাইম, দেখা যাক। ফার্স্টে আমরা গত ক্লাসে নাম্বার থিওরি নিয়ে আলোচনা করছিলাম, নাম্বার থিওরির ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করেছি। নাম্বার থিওরিটা মেইনলি আমাদের সিকিউরিটি রিলেটেড কাজে বেশি ইউজ হয়ে থাকে। সিকিউরিটি রিলেটেড যখন আমরা পড়াশোনা করবো তখন আমরা দেখতে পাবো নাম্বার থিওরির অ্যাপ্লিকেশনগুলো, ঠিক আছে? তারপর আমরা দেখেছিলাম ডিভিজর। ডিভিজরের ব্যাপারটা কি আমরা এগুলো তো ছোটবেলা থেকেই দেখে এসেছি, জাস্ট হচ্ছে এখানে ইংলিশ টার্মগুলো আমরা দেখছিলাম যে ডিভিজরের ক্ষেত্রে যে ফ্যাক্টর মাল্টিপল বলতে কি বোঝায়, এখানে কয়েকটা এক্সাম্পল ছিল। তারপর আমরা এখানে একটা ম্যাথ দেখেছিলাম। ম্যাথটা কেমন ছিল যে আমাদের কতগুলো মাল্টিপল আছে একটা নাম্বারে কতগুলো মাল্টিপল আছে এই জিনিসটা আমাদের বের করতে দিত এবং আমাদের একটা রেঞ্জ দিয়ে দিত, ঠিক আছে? যে এত যে ছোট আমাদের কতগুলো মাল্টিপল আছে একটা নাম্বার, তখন আমরা কি করতাম, যার চেয়ে ছোট বলা হয়েছিল ওই নাম্বার ডিভাইডেড বাই যার মাল্টিপল বের করতে হবে সেই নাম্বারটা, এবং তাদের ফ্লোর ভ্যালুটা আমরা নিতাম, তার ফ্লোর ভ্যালুটা আমরা নিতাম। তারপরে কিছু আমরা থিওরাম দেখেছিলাম, যে থিওরাম গুলো জাস্ট আমরা বেসিক অনেক জায়গাতে এই থিওরাম গুলো দেখেছি, এক্ষেত্রে আমরা দেখেছি। এই এতটুকু দেখেছিলাম আমরা এই স্লাইডে। আজকে আমরা এই স্লাইডটা শেষ করবো, স্লাইডে বেশি কিছু নাই, শেষ করবো। তো শুরু হচ্ছে আমরা হচ্ছে প্রাইম নাম্বার দিয়ে আলোচনাটা শুরু করব। প্রাইম নাম্বার জিনিসটা কি? প্রাইম নাম্বার জিনিসটা কি কেউ বলতে পারবেন? স্যার মৌলিক সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। মৌলিক সংখ্যা না? না, মূলদ না, মৌলিক সংখ্যা বলে মনে হয়। আচ্ছা, স্যার এই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ যাবে না। আর কোনো ডেফিনেশন আর কেউ? জি স্যার, ওই সংখ্যা আর কি ওয়ান এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আসলে ভাগ যাবে না। হ্যাঁ ঠিক আছে, আমাদের প্রাইম নাম্বারের ডেফিনেশনটা কি? এমন একটা নাম্বার যে নাম্বারকে ওই সংখ্যাটা এবং এক ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যাবে না। কিন্তু আমরা এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদের ডেফিনেশন একটু আপডেট হয়েছে, সেটা হলো যে নাম্বারটাকে 2 অথবা 2 এর চেয়ে বড় হতে হবে। নাম্বারটাকে 2 অথবা 2 এর চেয়ে বড় হতে হবে, মানে 2 এর চেয়ে ছোট নাম্বার কোনো আমাদের কি হতে পারবে না, প্রাইম নাম্বার হতে পারবে না। এর মানে কি 0 এবং 1 আমাদের প্রাইম নাম্বার না। বোঝা গেছে জিনিসটা? আমরা অনেকেই ভুল করি। 0 এবং 1 কিন্তু আমাদের প্রাইম নাম্বার না, আমাদের প্রাইম নাম্বার শুরু হয় কোথা থেকে? 2 থেকে শুরু হয়। আচ্ছা, এটা গেল। এখন এই জায়গা থেকে আমরা একটা অ্যানালাইসিসের মতো দিতে পারি, সেটা হলো যে আমরা যদি জিজ্ঞেস করি যে আমাদের ইভেন প্রাইম নাম্বার কয়টা আছে, আমাদের ইভেন প্রাইম নাম্বার কয়টা আছে, কয়টা আছে, কয়টা আমাদের ইভেন প্রাইম নাম্বার আছে? স্যার একটা। ইভেন একটা স্যার। আমাদের ইভেন প্রাইম নাম্বার, একটা আমাদের ইভেন প্রাইম নাম্বার আছে শুধুমাত্র একটা, 2। হ্যাঁ, এছাড়া বাকি যে কোনো আমাদের ইভেন নাম্বার কি হবে, আমাদের কম্পোজিট নাম্বার হবে। যে নাম্বারটা প্রাইম নাম্বার না সেই নাম্বারটাকে কম্পোজিট নাম্বার বলে। আর আমাদের অড প্রাইম নাম্বার কত? একটা। না অড স্যার অনেক স্যার, বাকি সবগুলোই তো হবে, মানে ইভেন শুধু 2 ছাড়া সবগুলোই তো অড নাম্বার হবে। আনলিমিটেড, বাকি সব প্রাইম নাম্বারই হচ্ছে আমাদের কি অড নাম্বার, ঠিক আছে? আনলিমিটেড সংখ্যক নাম্বার, ঠিক আছে? তারপর আমাদের একটা ফান্ডামেন্টাল থিওরি আছে। থিওরিটা হচ্ছে কি, যে কোনো একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার হয় প্রাইম হবে অথবা প্রাইম নাম্বারের প্রোডাক্ট হিসেবে লেখা যাবে। যে কোনো একটা নাম্বার হয়তো প্রাইম হবে অথবা প্রাইম নাম্বারের প্রোডাক্ট হিসেবে লেখা যাবে। এখন প্রোডাক্ট বলতে কি বোঝায়? স্যার স্লাইডটা কি ভিউ করা যাবে স্যার? মাল্টিপ্লাই হবে আর কি। স্লাইডটা ভিউ করা যাবে মানে? মানে স্যার স্লাইডটা একটু বড় করলে ভালো হতো, লেফট সাইডে এটা আছে তো মানে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আসলে এখানে লিখবো তো তাই আমি আসলে ও আচ্ছা, ওকে ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে। প্রোডাক্ট বলতে বোঝায় গুণফল। হ্যাঁ, প্রোডাক্ট বলতে বোঝায় আমাদের গুণফল। যে কোনো একটা নাম্বার কি বললাম, প্রাইম নাম্বার হবে অথবা প্রাইম নাম্বারের গুণফল আকারে লেখা যায়। আমরা কি এটাকে কি বলতাম? প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা বলতাম। মনে আছে কিনা ছোটবেলায় আমরা এই কাজগুলো করে এসেছি, ঠিক আছে? মনে করুন 22কে আমরা কিভাবে লিখতে পারি প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে? 22 into 1, 11 into 2। 11 ইন্টু 2, 11 ইন্টু 2, এই দুটাই আমাদের প্রাইম না? 11 আর 2 আমাদের দুটাই প্রাইম না? জি স্যার। লিখতে পারি।
আমরা 100 কে কিভাবে লিখতে পারি? 50 into 2. ওভাবে না, আমরা হচ্ছে কি সবচেয়ে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলে 2 দ্বারা ভাগ করা যায়, তারপরে 2 into 50। এখন 50 কে কিভাবে ভাগ করা যায়? 2 into 25। তারপর 25 কে কিভাবে ভাগ করা যায়? 5 into 5। 5 into 5। তাহলে 100 টা আসলে কি দাঁড়াচ্ছে? 2 into 2 into 5 into 5, তাই না? জি স্যার। 2 এবং 5 সবগুলো হচ্ছে কি প্রাইম নাম্বার, মানে যে কোনো একটা নাম্বারকে আমরা কি প্রাইম নাম্বারের প্রোডাক্ট হিসেবে লিখতে পারছি। এটাই হচ্ছে কিন্তু ফান্ডামেন্টাল থিওরাম। হ্যাঁ, এটাই আমাদের ফান্ডামেন্টাল থিওরাম। আর এই যেভাবে প্রাইম নাম্বারে লেখা, এটাকে কি বলা হয়? প্রাইম ফ্যাক্টরাইজেশন বলা হয়। ঠিক আছে, এখন একটা মজার জিনিস আছে, কোন একটা নাম্বার প্রাইম নাম্বার কিনা এটা টেস্ট করার অনেকগুলো উপায় আছে। হ্যাঁ, আস্তে আস্তে উপায়গুলো এসেছে। এটাকে যদি আমরা একটু গল্পের মতো বলি, আমাদের এখানে দেখেন কয়েকটা 4টা মতো স্লাইড আছে। হ্যাঁ, 4টা মতো স্লাইড আছে। 4টা স্লাইডকে আমরা just একটা ছোট গল্পের মাধ্যমে আমরা যদি ডিসকাস করার চেষ্টা করি, তাহলে আমার কাছে মনে হয় ভালো হবে। এই জিনিসটা আমরা কেটে দিই। এই জিনিসটা এসেছিল, মনে করেন 101 প্রাইম নাম্বার হবে কিনা এটা আমরা চেক করতে চাচ্ছি। আমি কিভাবে চেক করতে পারবো? স্যার 101 কে দেখতে হবে যে 2 দিয়ে ভাগ যায় কিনা, এইভাবে দেখবো স্যার। হ্যাঁ, এভাবে দেখবো। আমরা ফার্স্টে কি দেখবো? 2 দ্বারা ভাগ যায় কিনা চেক করব, তারপর 3 দ্বারা ভাগ যায় কিনা চেক করব, তারপর 4 দিয়ে যায় কিনা, 5 দিয়ে, কত দূর পর্যন্ত চেক করা লাগবে আমাদের? 100 পর্যন্ত চেক করা লাগবে, তাই না? 2 থেকে 100 এর মধ্যে কোন একটা নাম্বার দিয়ে যদি 101 কে ভাগ যায়, এর মানে কি বোঝাবে? সেটা আসলে ইভেন নাম্বার আর প্রাইম নাম্বার না স্যার। সেটা আমাদের প্রাইম নাম্বার না। আচ্ছা স্যার 100 পর্যন্ত নাকি 100 এর অর্ধেক পর্যন্ত? আমরা দেখবো ওটা, একটা একটা করে নামবো। বুঝতে পারছো? তাহলে কি করলাম আমরা? ফার্স্টে 2 থেকে 100 পর্যন্ত ভাগ দিয়ে দেখলাম। তাহলে প্রায় কতবার ভাগ দেওয়া লাগছে আমাদের? প্রায় 100 বার মতো ভাগ দেওয়া লাগছে না? জি প্রায় স্যার। 100 বার ভাগ দেওয়া লাগছে। এখন বলেন তো, আমরা যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে কি আর 4 দ্বারা ভাগ করে দেখার দরকার আছে? না স্যার। যদি কোনো নাম্বারটা 4 দিয়ে ভাগ যেত, তাহলে তো ওই 2 দিয়েও ভাগ যেত, তাই না? জি স্যার। জি স্যার। যেহেতু 2 আমাদের শুধুমাত্র একটাই প্রাইম নাম্বার, শুধু 2 দ্বারা ভাগ দিলেই হয়। হ্যাঁ, বাকি কোনো ইভেন নাম্বার দিয়ে আমাদের আর ভাগ দেওয়া লাগে না। তাহলে আমরা কি দিয়ে ভাগ দিব? 2 দিয়ে দিব, তারপর 3 দিয়ে, তারপর 5, 7, 9, এভাবে ভাগ দিলেই হবে না? জিনিসটা কি বুঝতে পারছেন? জি স্যার। আমাদের এভাবে ভাগ দিলেই হবে, আমাদের 100 পর্যন্ত দেওয়া লাগবে না, আমরা 99 পর্যন্ত ভাগ দিলেই হবে। তাহলে কতবার ভাগ দেওয়া লাগছে আমাদের? অ্যারাউন্ড কত হবে? 5 বার। 99 স্যার, মানে তো কমে গেছে। এক কমেছে না কত কমেছে? অ্যারাউন্ড 50 এর মতো। অ্যারাউন্ড স্যার। 50 এর মতো, তাই না? মাঝে সবগুলো তো জোড় সংখ্যা চলে গেছে। তাহলে অ্যারাউন্ড 50 বার মতো আমাদের ভাগ দেওয়া লাগছে। দেখেন আমরা প্রাইম নাম্বার চেক করার জিনিসটা কিন্তু কমায় ফেলতেছি। কত কম চেক করে আমরা আসলে 101 প্রাইম কিনা এটা বলতে পারি। এখন একটা মজার ব্যাপার আছে, সেটা হলো মনে করেন 101 এর হাফ নাম্বার কত? 50 অথবা 51 বলতে পারি না? 50 অথবা 51। তো এখন আমি যদি 50 এর চেয়ে বড় কোনো নাম্বার নিই, মনে করে নিলাম 60, 60 কি কখনো 101 এর হতে পারে? ফ্যাক্টর হতে পারে? না স্যার, তাহলে তো বেশি হয়ে যাবে মানটা। কখনো কি 60 কে ফ্যাক্টর বানানো সম্ভব? না স্যার। কেন সম্ভব না? কারণ মিনিমাম তো আমাকে 2 দ্বারা গুণ করতে হবে, তাই না? মিনিমাম তো 60 সাথে 2 দ্বারা গুণ করতে হবে যে নাম্বারটা চাচ্ছি আমি। এই জন্য আসলে এই যে 50 এর পরে কোনো নাম্বারই আমাদের পসিবল না। 50 এর পরে কোনো নাম্বার দিয়ে আসলে 101 কে ভাগ করা কখনোই পসিবল হবে না। যে কোনো নাম্বারের ক্ষেত্রেই তার মিডিলের উপরে যে কোনো নাম্বার দিয়ে ভাগ করা পসিবল হবে না। তাহলে আসলে আমার কত দূর পর্যন্ত চেক করতে হবে? এই যে 99 এর জায়গায় আমি 49 পর্যন্ত চেক করলেই কিন্তু হচ্ছে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? কেন আমার 49 বা 50 পর্যন্ত চেক করলে হচ্ছে? জি স্যার। স্যার এরপরে তো বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে বেশি হয়ে যাচ্ছে। মনে করেন 51 কে যদি মিনিমাম তো 2 দ্বারা গুণ করতে হবে, তাই না? 2 দ্বারা গুণ করে দেখবো বা 3 দ্বারা গুণ করে আমাদের যদি আমাকে 101 পেতে হয়, এই জন্য আসলে জিনিসটা পসিবল না। হ্যাঁ,
জন্য আসলে পসিবল না। তাহলে আমার কতবার গুণ করা মানে কয়টা বার চেক করা লাগতেছে? 2 থেকে 49 এবং শুধু অড নাম্বার গুলো। হ্যাঁ স্যার, প্রায় 25-এর মতো কাছাকাছি চলে আসছে। প্রায় 25টা নাম্বার দিয়ে চেক করলে হবে। দেখেন আগে আমরা 100টা নাম্বার দিয়ে ভাগ করে চেক করছিলাম, এখন আমরা 25-এ নামাই ফেলছি। হ্যাঁ, এখন আরেকটা মজার ব্যাপার আছে। হ্যাঁ, আরো ছোট করা যায়, এটাই লাস্ট ছোট করা। সেটা হলো মনে করেন 100 এর স্কোয়ার রুট কত? 10। 10 রুট 10, ওভার হ্যাঁ, 10। 10। 100 এর স্কোয়ার রুট হচ্ছে 10। এখন 100 এর যদি আমরা ফ্যাক্টর গুলো বের করি যে 100 কে কি কি নাম্বার দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, তারপরে 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, তারপর কি দিয়ে যায়? 10, 20, 25, 50 আর 100, তাই না? এর বাইরে জি কোনো স্যার। নাম্বার দিয়ে ভাগ যায় 100 কে? আচ্ছা এখানে একটা মজার জিনিস খেয়াল করেন তো, যে আমি যদি এদিক থেকে আসি, 100 এর সাথে 1 গুণ করে আমি কি পাচ্ছি? 100 পাচ্ছি। 50 এর চেয়ে 2 গুণ করে কি পাচ্ছি আমি? 100 পাচ্ছি। 25 এর সাথে 4 গুণ করে 100 পাচ্ছি। 20 এর সাথে 5 গুণ করে 100 পাচ্ছি। আর 10 এর সাথে 10 গুণ গুণ করে আমরা 100 পাচ্ছি। তাহলে আমি যদি এভাবে দুইটা সংখ্যার গুণফল আকারে লিখতে চাই, মনে করে লিখলাম 5 into 20। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন তো, একটা নাম্বার 10 এর চেয়ে ছোট আর একটা নাম্বার 10 এর চেয়ে বড় না সবসময়? এটার যে যখন ভাগ করলাম যে 2 গুণিত 50 বা 4 গুণিত 25, একটা নাম্বার 10 এর চেয়ে ছোট আর একটা 10 এর চেয়ে বড় না? জি স্যার। এটা দ্বারা কি বোঝায়? যে যদি এটা আমাকে মানে এটাকে কোনো একটা নাম্বার দিয়ে ভাগ যায়, তাহলে অ্যাটলিস্ট একটা নাম্বার এই 10 এর চেয়ে ছোট হতে হবে। এটা বোঝায় না? জি স্যার। 10 এর চেয়ে ছোট না হলে কি কখনো সম্ভব যে এগুলো কি গুণ করে, এগুলো কি নিজেদের মধ্যে গুণ করে কখনো 100 বানানো সম্ভব? কখনোই সম্ভব না। কোন একটা ছোট নাম্বার দিয়ে 10 এর চেয়ে ছোট নাম্বার দিয়ে গুণ করে দেখতে হবে। তাই আসলে আমি যদি এই যে 101 বা 100 স্কোয়ার রুট পর্যন্ত ক্যালকুলেট করি, তাহলেই কিন্তু আমরা বলে দিতে পারি এটা আমাদের প্রাইম নাম্বার হবে কিনা। তাহলে 10 এর চেয়ে ছোট কত দূর? 2 এবং শুধু অড নাম্বার গুলো 3, 5, 7 এবং 9, সরি 9। এই 5টা নাম্বার দিয়ে যদি আমি ভাগ করে দেখি এবং যদি ভাগ না যায়, তাহলে আমরা কি বলে দিতে পারি? যে নাম্বারটা প্রাইম হবে। আর যদি নাম্বারটা কম্পোজিট হতো, তাহলে এই 5টার যে কোনো একটা দিয়ে ভাগ যেত, এটা শিওর। আচ্ছা স্যার, এখানে 9 তো আবার 3 দিয়ে ভাগ যায়। না না, 9 তো ঠিক আছে, 9 3 দিয়ে ভাগ যায়, কিন্তু আমরা ওদের নিজেদের মধ্যে তো আবার চেক করতেছি না। ওটা যে 9 যে আবার প্রাইম নাম্বার না, এটাও তো এক ধরনের চেক করা না? হ্যাঁ। বুঝতে পারছেন? ওটা তো আমরা চেক করছি না, আমরা যে কোনো একটা নাম্বার প্রাইম কিনা ওটা বের করতেছি। আচ্ছা তাহলে কয়টা নাম্বার দিয়ে আমার ভাগ করা লাগছে? 5টা। 5টার মধ্যে ভাগ করা লাগছে না? জি স্যার। তাহলে স্যার 100 9 কেন রাখতেছি স্যার, এটা আরেকবার একটু বলবেন স্যার প্লিজ। আমি বললাম না যে 2 ব্যতীত সব বিজোড় সংখ্যা রাখতে হবে, শুধু প্রাইম সংখ্যা না তো, বিজোড় সংখ্যা রাখতে হবে। হ্যাঁ, কারণ আমি যদি বলি যে প্রাইম সংখ্যা রাখতে হবে, আমি তো প্রাইম নাম্বার বের করছি, আবার বলছি যে প্রাইম নাম্বার বের করার জন্য আমি প্রাইম নাম্বার ইউজ করব। বুঝতে পারছেন মানে ওকে। সমস্যাটা? যে আমি জি স্যার। আমি যদি জানি যে এই জিনিসগুলো প্রাইম, তাহলে তো আমার আলাদাভাবে প্রাইম নাম্বার বের করার থাকে না। ওকে ওকে, বুঝতে পারছি স্যার। দেখেন আমরা প্রথমে কত দিয়ে বের করছিলাম যে 101 প্রাইম কিনা এটা বের করার জন্য কতবার ভাগ করা লাগছিল? 100 বার ভাগ করা লাগছিল। এখন কতবার ভাগ করে হয়ে যাচ্ছে? 5 বার ভাগ করে 5। হয়ে যাচ্ছে। দেখছেন? এভাবেই আসলে আমাদের অ্যালগোরিদম গুলো ইমপ্রুভ করা যায়। হ্যাঁ, এই কথাটাই আমাদের এই যে 4টা স্লাইড যেটা বললাম, এই 4টা স্লাইডে লেখা আছে। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পারছি আমরা? যে কোনো সংখ্যা কি আমরা এই 5টা নাম্বার দিয়ে চেক করে না না, যে কোনো সংখ্যা 5টা নাম্বার না, এই যে 101 এর স্কোয়ার রুট পর্যন্ত, 101 এর স্কোয়ার রুট পর্যন্ত, মনে করেন যেমন যদি 1000 থাকে, এরকম থাকে, এর স্কোয়ার রুট যত হবে ততদূর পর্যন্ত আমরা চেক করে দেখব এটার স্কোয়ার রুট কত হতে পারে। 100 স্যার, না সরি স্যার, 100 ক্যালকুলেটর থাকলে কেউ করে দেখেন এটা স্কোয়ার রুট কত হতে পারে। প্রায় স্যার 31। যদি 31 পয়েন্ট সামথিং হয়, 31.78
তাহলে আমার কি করতে হবে, 31 পর্যন্ত চেক করে দেখতে হবে। 11, 13, 15, 31 পর্যন্ত চেক করে দেখলেই কিন্তু আমি বলতে পারবো যে আমার নাম্বারটা প্রাইম হবে কিনা। বুঝতে পারছেন? এখন স্যার একটা এরকম যদি একটা নাম্বার দিয়ে দেওয়া হয় তাহলে স্যার এটা তো আমি তো চেক করতে পারবো, কিন্তু এটা আমি মানে ইংলিশে ডিসক্রাইব করবো কিভাবে? এটা আমাদের স্লাইডে করে দেওয়া আছে, চিন্তা নাই এটা নিয়ে। ঠিক আছে, আমাদের স্লাইড কোডটা এই যে স্লাইডটা, মনে করেন এখানে আমাদের অনেক ট্রিক লেখা আছে, ট্রিক লেখা লাগবে না। এটা আমাদের মনে করেন কোশ্চেন, যে টেস্ট ইফ 139 এবং 143 আর প্রাইম, এই দুটো নাম্বার প্রাইম কিনা চেক করতে বলেছে। তাহলে আমাদের কত দূর পর্যন্ত চেক করতে হবে, এই নাম্বার বা এই নাম্বারের স্কয়ার রুট পর্যন্ত চেক করলেই হবে। তো দেখেন আমরা কি করেছি, ফার্স্টে 2 দ্বারা চেক করেছি, 3 দ্বারা, 5 দিয়ে, 7 দিয়ে, এখানে 9 দিয়ে করেনি, কিন্তু আমাদের 9 দিয়েও করতে হবে। 9, 11, 13, 15 যতক্ষণ পর্যন্ত না আমরা স্কয়ার রুট পর্যন্ত যেতে পারছি। এই যে নাম্বারগুলো দিয়ে আমরা ভাগ দিচ্ছি, ভাগ দিয়ে যদি আমরা কোনোবার ভাগ চলে যায় তাহলে কি নাম্বারটা কম্পোজিট, যদি ভাগ না যায় তাহলে নাম্বারটা প্রাইম। বুঝতে পারছি? আমাদের যেখানে অনেকগুলো ট্রিক ইউজ করা আছে, আমাদের ট্রিক ইউজ না করলে হবে, আপনি সরাসরি ক্যালকুলেটরে লিখতে পারেন যে 139/2 ভাগ যায় না, ঠিক আছে, বা 140/3 ভাগ যায় না, 5 ভাগ যায় না, এভাবে লিখতে পারেন। আপনাকে স্যার ট্রিক ইউজ করতে এইভাবে হবে। তো অনেকগুলি তাহলে লিখতে হবে। কেন লিখতে হবে? 139 এর জন্য কয়টা লিখতে হচ্ছে? 11 পর্যন্ত 5টা। 5টা কি অনেক? স্যার 5টা কি হবে একটু বুঝলাম না, আবার একটু বল। 139 এর স্কয়ার রুট কত? ভগ্নাংশ হতে পারবে না স্যার। না, পূর্ণ সংখ্যা তো, প্রাইম নাম্বার পূর্ণ সংখ্যা। প্রাইম নাম্বার কি ভগ্নাংশ হয়? স্যার 11 11 সামথিং। 11 পয়েন্ট সামথিং আসছে না, তাহলে আমি 11 পর্যন্ত চেক করব। বুঝা গেছে? স্যার হ্যাঁ স্যার স্যার, ফ্লোর এবার মানটা বুঝতে নিতে পারছি। হবে তাই তো স্যার? বুঝি নাই। রুট করে যে মানটা পাবো সেটার ফ্লোর করে নিয়ে তো মানে তত পর্যন্ত হবে নাকি স্যার? হ্যাঁ, তার ফ্লোর ভ্যালু পর্যন্ত হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আপনার এখানে অনেকগুলো ভ্যালু আসবে না, আসলে সর্বোচ্চ মনে করেন 13 আসলো বা 15 আসলো, এরকম আসবে। আপনাকে তো দিবে না যে 2000, 3000 এর করো, ঠিক আছে, এরকম মনে করেন 999 চেয়ে ছোট এই ধরনের ভ্যালু গুলো নর্মালি দেওয়া হয়, তাহলে এর স্কয়ার রুটটা কম আসে না, এজন্য এটা চেক করা সুবিধা। এর ভিতরে যতগুলো আমার প্রাইম নাম্বার থাকবে ওইগুলি দিয়ে চেক করব। প্রাইম নাম্বার না, অড নাম্বার গুলো বেজোড় সংখ্যা দিবে। বিজোড় সংখ্যা দিয়ে। আপনি এখানে আসলে প্রাইম নাম্বার লেখা আছে, কিন্তু আপনি প্রাইম নাম্বার চেক করার জন্য আবার প্রাইম নাম্বার ইউজ করতে পারেন না। এটা লুপে পড়ে। স্যার যে কোনো একটা যদি ভগ্নাংশ আসে তাইলে তো আর সেটা প্রাইম না। স্কয়ার রুট তো ভগ্নাংশ আসবেই, কিন্তু তার স্কয়ার রুট তো ভগ্নাংশ আসবে, আমার তো স্কয়ার রুট ভগ্নাংশ আসলে সমস্যা না। স্কয়ার রুটের আগ পর্যন্ত আমরা কাজ করব, এটা বোঝানোর জন্য এটা ইউজ করা হয়। স্কয়ার রুট তো ম্যাক্সিমাম নাম্বারেরই ভগ্নাংশ আসবে, তাই না? ম্যাক্সিমাম নাম্বারের কিন্তু স্কয়ার রুট ভগ্নাংশ আসবে। প্রাইম নাম্বার বের করতে প্রাইম নাম্বার ইউজ করতে পারবো না, এটা স্যার কিভাবে হলো? 7 তো মনে হয় স্যার প্রাইম নাম্বার। আচ্ছা, 7 যে প্রাইম নাম্বার, এটা তো আপনি মুখস্থ থেকে বলতেছেন, তাই না? আপনি কি মানে আপনাকে তো এটা আবার আলাদাভাবে চেক করতে হবে না নরমালি যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করেন? জি স্যার, এটা আমরা জানি এই জন্য বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি তো কতদূর পর্যন্ত জানেন, আপনি কতদূর পর্যন্ত জানেন যে এটা প্রাইম নাম্বার? কথা কি বুঝতে, স্যার স্কয়ার ডট আপনি কি কথাটা বুঝতে পারছেন আমার? আপনাকে ধরে নিতে হবে যে আপনি প্রাইম নাম্বার একটাও জানেন না। হ্যাঁ, আপনি কোনোটাই জানেন না, আপনি জানেন না যে 2ও প্রাইম কিনা, আপনি জাস্ট সবগুলোতে ভাগ করে দেখতে হচ্ছে যে আপনি প্রাইম নাম্বার কিনা বের করছেন। কোন একটা জিনিস যখন আপনি বের করেন, আপনি ওই জিনিসটাকে তো হিসেবে ইউজ করতে পারেন না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, এটা গেল আমাদের প্রাইম নাম্বারের এটা। তারপরে টপিক গুলো ছোট আছে এবং লাস্টে একটাই বড় টপিক আছে, আমরা দেখি। এখানে আমাদের ডিভিশনের এই জিনিসটা দেওয়া আছে। আমরা ডিভিশনের তো লং ডিভিশনের জিনিসটা তো বুঝি আশা করি। এই যে আমরা এভাবে ভাগ করে নিই, লেফট সাইডে লিখে রাইট সাইডে আমাদের অ্যান্সার গুলো লিখে, এভাবে আমরা ভাগ করি নাই জীবনে? হ্যাঁ স্যার, এভাবেই তো করছি। এভাবে আমরা ভাগ করছি। হ্যাঁ, তাহলে এই যে 117কে যে আমরা ভাগ করতাম, এটাকে কি বলা হয় বাংলায়, কি বলতাম এটাকে? স্যার ভাজ্য।
এটাকে ভাজ্য বলতাম। হ্যাঁ, এখানে আমরা কি বলবো? ডিভিডেন্ড বলবো। এটাকে আমরা কি বলবো? ডিভিডেন্ড। ঠিক আছে, 31 দিয়ে আমরা ভাগ দিচ্ছি, 31 কে কি বলতাম আমরা? ভাজক। ভাজক ভাজক বলবো। ভাজককে আমরা কি বলবো? ডিভিজর বলবো। ডিভিজর ঠিক আছে, আমাদের ভাগফল এসছে কত? 3। ভাগফল কি এসছে? 3। ভাগফলকে কি বলবো? কোয়াটেন্ট বলবো। কোয়াটেন্ট বলবো। আমাদের এটা কি এসছে? এটা কি? ভাগশেষ স্যার, এটা আমাদের ভাগশেষ। ভাগশেষকে কি বলবো আমরা? রিমাইন্ডার। রিমাইন্ডার বলবো। ঠিক আছে, জাস্ট নামগুলো, ইংলিশ নামগুলো আমাদের শিখতে হবে। ঠিক আছে, নামগুলো শিখতে হবে। তো এই যে জিনিসটা, পুরো কাজটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই যে আমাদের নাম্বারটা ছিল ভাজ্য ইজ ইকুয়াল টু, যেটাতে আমরা ভাগ দিচ্ছি, ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, প্লাস ভাগশেষ। যে কোনো একটা নাম্বারকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমার কোনো যদি ভাগশেষ না থাকে, তাহলে আর এর ভ্যালু কত হবে? জিরো 0 স্যার। আর এর ভ্যালু আমাদের 0 হবে। ঠিক আছে, এখানে জাস্ট আমাদের কিছুই নাই, আমাদের জাস্ট খালি নামগুলো মুখস্থ করে, আর কিছু না। আচ্ছা, তারপরে চলে আসে আমাদের জিসিডি। জিসিডি মানে কি? গসাগু। গ্রেটেস্ট কমন ডিভিজর, গসাগু বের করা। তো দেখেন, আমরা যদি জিসিডি বের করার জন্য দুইটা নাম্বার থাকে, নরমালি দুইটা নাম্বারের মধ্যে আমরা জিসিডি বের করব। তো দুইটা নাম্বারের আমরা কি বের করবো? ফার্স্টে ডিভিজর গুলো বের করবো। 11 ডিভিজর কে কে? 1 এবং 11। 77 এর কে কে? 1, 7, 11, 77। ঠিক আছে না এই পার্টটুকু? জি স্যার। আমরা ডিভিজর গুলো বের করলাম। তারপর বলেছে কমন ডিভিজর। হ্যাঁ, কমন কে কে? 1 স্যার 11। আর 11, এই দুটো কমন না? জি স্যার 11। এদের মধ্যে গ্রেটেস্ট কোনটা? 11 11। তাই এদের জিসিডি কি হবে? আমাদের 11 হবে। বুঝতে পারছি? জি স্যার। এটা দেখেন, আমাদের 24 আর 36 এটাও করে দেওয়া আছে। 1, 2, 3 এগুলো হচ্ছে আমাদের। যদি আরেকবার বুঝিয়ে দেন স্যার ভালো হতো। হ্যাঁ, আমি এটা দেখাই। এটা দেখেন, 24 এর কে কে আমাদের ডিভিজর? 1, 2, 3, 4, 6, 8, 12 এবং 24। ঠিক আছে, আর 36 এর কে কে? 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। এগুলো কি আমরা বের করলাম? ডিভিজর বের করলাম। হ্যাঁ, এদের মধ্যে কমন কে কে? 1 কমন, 2 কমন, 3 কমন, 4 কমন, 6 কমন এবং 12 কমন, তাই না? দুটার মাঝে জি স্যার সবচেয়ে গ্রেটেস্ট কোনটা? সবচেয়ে বড় কোনটা? 12 12। তাহলে আমাদের জিসিডি কি হবে? 12 হবে। 12 হবে। 24 এর জন্য এটা বের করা আছে। 24 এর কে কে ডিভিজর? 24 এর ডিভিজর কে কে? 1, 1, 2 1, 2 হবে? ডিভিজর। হ্যাঁ, 25 এর ডিভিজর কে? স্যার স্যার শুধু 1 1 5 25। 1 আর 20। 1 5 5 আর 25 25। তাহলে কমন কে কে? 1 কমন কমন হলো 1 1 না? কমন 1। তাহলে এদের জিসিডি কি হবে? গ্রেটেস্ট 1 গ্রেটেস্ট 1। যদি এদের জিসিডি 1 হয়, তাদেরকে কি বলা হয়? রিলেটিভলি প্রাইম নাম্বার বলা হয়। দুইটা নাম্বারের জিসিডি যদি 1 হয়, তাদেরকে রিলেটিভলি প্রাইম নাম্বার বলা হয়। স্যার এটা বুঝি নাই স্যার। কি বুঝেন নাই? স্যার জিসিডি 24 and 25 equal to 1 24 এর আমার ডিভিজর কে কে? আমার এখানে লিখে আছে না? আর 25 এর ডিভিজর কে কে? 1, 5 আর 25। এদের মাঝে কমন কি? স্যার কমন স্যার 1। আর এটাই তো গ্রেটেস্ট, তাই না? জি স্যার তাহলে এদের জিসিডি কি হবে? 1 হবে না? জি স্যার বুঝছেন না বুঝেন না এখনো? জি স্যার বুঝতে পারছি। আর আরেকটা কথা, একটা কথা যেটা বলছে যে জিসিডি যদি আমরা 1 পাই, তাহলে দুইটা নাম্বার কি বলা হবে? রিলেটিভলি প্রাইম নাম্বার বলা হবে।
বুঝতে পারছি কি কথাটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে আমাদের জিসিডি দেওয়া আছে, দেখেন আমাদের প্রাইম ডিকম্পোজিশন করে আমাদের প্রাইম নাম্বারগুলো বের করে করে আমাদের জিসিডি বের করা আছে, দেখবেন পারবেন, এটা সমস্যা নেই। আমরা এলসিএম এ চলে আসি। এলসিএম কি? লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল। মাল্টিপল বলতে কি বোঝায়? গুণিতক। গুণিতক। 10-এর গুণিতক কে কে? 10 10 10, 20, 20 40, 10 এর গণিতক 10 এর শেষ নাই। শেষটা ঠিক আছে, 10, 20, 30, 40 এভাবে চলতে থাকবে, তাই না? এবং এক সময়তে 100 আসবে। আর 100-র ক্ষেত্রে কি আসবে? 100, 200, 300 এভাবে যেতে থাকবে। তো আমরা মাল্টিপল গুলো বের করলাম। কমন কে? 100 কমন না? এবং এটাই লিস্ট না, এটাই সবচেয়ে ছোট না? 100-র আগে কি কোথাও মিলবে? 10-এর মাল্টিপল। তাই আমাদের এদের এলসিএম কি হবে? 100ই হবে। 7 আর 5 স্যার বুঝি নাই কা। আমি বললাম যে এই দুইটার মধ্যে কমন কোনটা? এই দুটার মাল্টিপল গুলোর মধ্যে 100 কমন না? স্যার আলাদা কেন করলাম স্যার? আলাদা কেন করলাম? আমি 10-এর মাল্টিপল গুলো বের করলাম এবং 100-র গুলো বের করলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ছিল না এখানে? 7 আর 5-এরটা দেখেন, 7-এর মাল্টিপল কে কে? 7, 14, 14 21 28 28, 35, 42 আর লেখা লাগবে না 35 আসলে, ঠিক আছে? আছে আনলিমিটেড আমাদের। 5-এর কে কে? 5, 10, 15, 15 20, 20 25 25, 30, 30 35, 35 40 এবার যেতে থাকবে, তাই না? তাহলে কোথায় ফার্স্টে মিলছে আমাদের? 35 মিলছে না? 35। তাহলে এদের এলসিএম কি হবে আমাদের? 35 হবে। বুঝতে পারছি আমরা? জি স্যার। ঠিক আছে, এভাবে আমরা এলসিএম গুলো বের করতে পারি। জিসিডি এবং এলসিএম অনেক সহজ জিনিস, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন, পারবেন। এগুলো থেকে আমাদের সরাসরি প্রশ্ন আসে, হ্যাঁ, দুইটা নাম্বার দেওয়া থাকবে, বলবে এলসিএম বের করো বা জিসিডি বের করো। এখানে কোনো ঘোরায় ফেরায় জিনিস নেই। আমরা তাহলে মডুলার অ্যারিথমেটিক এ চলে যাই, হ্যাঁ, এটাই আমাদের আজকের মেইন টপিক এবং লাস্ট টপিক। হ্যাঁ, মড বলতে কি বোঝায়? আপনাদের মডের কোনো ক্লাস নিছি আমি? জি স্যার। এখন নিছেন তো মডেল ক্লাস। জি স্যার, নিছেন। আবার আমরা একটু রিভিশন করে ফেলি, ঠিক আছে? জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমরা আজকে আবার সেই জিনিসটা শিখবো, ঠিক আছে? যাদের সমস্যা আছে তারা আবার ভালো করে দেখে ফেলেন, আর যারা পারে তারা জাস্ট একটু রিভিশন হয়ে যাবে। তো শুরু করি আমরা। মনে করেন আমরা লিখলাম 10 ডিভাইডেড বাই 4। এটা নর্মালি কত আসে? 2.5 আসে, হ্যাঁ, নর্মালি 2.5 আসে। কিন্তু আমরা চাচ্ছি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে, হ্যাঁ, পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে। তাহলে ভাগফল কত হবে? 2 হবে এবং ভাগশেষ কত হবে? 2, তাই না? জি স্যার। এই যে ভাগশেষ 2, এটাকে আসলে আমরা মড করে পেতে পারি। মানে হচ্ছে আমি যখন 10 mod 4 লিখি, এর মানে হচ্ছে আমরা ভাগ করব, কিন্তু আউটপুট লেখার সময় কি লিখবো? ভাগশেষটা লিখবো, ঠিক আছে? এটাই বোঝায়, এটাই আমাদের মডটা বোঝায়। আমরা ভাগ করব ঠিক আছে, কিন্তু আমরা আউটপুট হিসেবে লিখবো কি? ভাগশেষটা। তাহলে 11 mod 4 কত হবে আমাদের? 3 স্যার 3। কি হবে? 12 mod 4 কি হবে আমাদের? 0। স্যার 0। 0 0 হবে। 13 mod 4 কি হবে আমাদের? 1। 1 1। 14 mod 4 কি হবে আমাদের? স্যার 2। 2 হবে। হবে স্যার। এখান থেকে আমরা একটা সুন্দর প্যাটার্ন দেখতে পাচ্ছি। প্যাটার্নটা কি? প্যাটার্নটা দেখেন, আমাদের আমাদের নাম্বারটা 0, 1, 2, 3 এর মধ্যে সীমাবদ্ধ আছে না? জি স্যার। আমরা যেহেতু 4 দিয়ে ভাগ করছি, আমাদের ভাগশেষ সবসময় কি থাকবে? 0 থেকে 3 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি যদি 10 দিয়ে ভাগ দিতাম, ভাগশেষ কার মধ্যে থাকতো? 9 পর্যন্ত 0 থেকে 9 আমাদের 0 থেকে 9 পর্যন্ত 9 ভাগশেষ থাকতো। আমি যদি 100 দিয়ে ভাগ করতাম, 0 থেকে 99 স্যার। আমাদের ভাগশেষ কি হতো? 0 থেকে 99 এর মধ্যে থাকতো। এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল, এগুলো তো খুবই সহজ জিনিসপাতি। আমরা জাস্ট একটু আলাদা জিনিস দেখি, এটা যে অনেকের সমস্যা হয়, সেটা হচ্ছে যদি আমাদের 4 mod 4 থাকে তাহলে কি হয়? 0 স্যার। 0। 3 mod 4,
3 স্যার 3 2 mod 4 2 স্যার 1 mod 4 1 or 1 0 mod 4 0 স্যার 0 ঠিক আছে 0 আসে। এখানে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমরা যদি মনে করেন আমি দিলাম হচ্ছে কি -10 mod 3 কত আসে? -1 আসে না? জি স্যার -1 আসে কিনা এটা আগে দেখেন। হ্যাঁ, কারণ আমাদের -9 পর্যন্ত ভাগ যায়, -1টা বাকি থাকে। কিন্তু আমরা কি বলেছিলাম, আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার ভাগশেষ কার মধ্যে সীমাবদ্ধ থাকবে? 0 1 2 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু আমাদের ভাগশেষ কি এসছে? -1 চলে এসছে। তাহলে -1 কে আমরা যদি রেঞ্জের মধ্যে আনতে চাই কি করতে পারি? এর সাথে আমরা 3 যোগ করে দিতে পারি। তাহলে কি হলো? মডেল আউটপুট চলে আসলো 2। আমাদের মডেল আউটপুট কখনো নেগেটিভ রাখা যাবে না। মডেল আউটপুট কখনো আমাদের নেগেটিভ স্যার রাখা যাবে তাহলে -10 কে যদি স্যার আমি 4 দিয়ে মোড করতাম স্যার, তাহলে আমার আসতো তো -2 নাকি স্যার? কত Then দিয়ে মোড করলে? স্যার 4 দিয়ে যদি করতাম তাহলে কেমন আসতো রেজাল্টটা? -2 আসতো। -2 এর সাথে তাহলে আমি কি যোগ করতাম? স্যার 4 প্লাস করতাম না? 4 প্লাস করতাম, 4 তাহলে 2 আসতো। তাহলে 2ই চলে আসতো। বুঝতে পারছেন? জি স্যার মানে স্যার যেটা দিয়ে ভাগ করব ওইটা থেকে ওইটাই যোগ করবো আবার বাকশেষের হ্যাঁ, সাথে মোডের সাথে। আমাদের কিন্তু রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, 4 এর মানে 4 দিয়ে মোড করলে রেঞ্জ কত? 0 1 2 3 এর মধ্যে নিয়ে আসতে হবে। আমরা যদি -2 এরকম আসতে পারে ভাগ করলে, কিন্তু কি করতে হবে আমাদের? নাকি রেঞ্জের মধ্যে নিয়ে চলে আসতে হবে। বুঝতে পারছে? আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি সবাই? জি স্যার আচ্ছা, এটা গেল। আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হলো আমরা লিখেছিলাম 14 mod 4 = 2। তারপর আমরা দেখলাম 10 mod 4 কত? স্যার 2 2। আমরা যদি লিখি 6 mod 4 স্যার 2 2 2 mod 4 স্যার 2 -2 mod 4 2 স্যার 2 হবে। তাহলে কি আমরা এখানে দেখেন আমরা কি বলতে পারি যে 6 mod 4 = 2 mod 4? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আবার বলা যায়। এটা ইকুয়াল টু বলতে পারি -2 mod 4? জি স্যার বলা যায়। বলা যায়, কারণ কি আমাদের সবগুলোর ভ্যালু সেম আসবে। এটার সাথে ইকুয়াল টু কি বলা যায়? 10 mod 4 ও বলা যায়, 14 mod 4 ও বলা যায়। আপনাদের পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি আমরা? 2 mod 4 equal 2 আসে কিভাবে? 2 mod 4 2 কে যদি আপনি 4 দ্বারা ভাগ দেন তাহলে ভাগফল কত আসে? 2 আসে। 2 কে ভাগফল 2 আসে? স্যার 2 কে 4 দিয়ে ভাগ দিলে স্যার ভাগ- হাফ আসে। আমি বলেছি না পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কাজ করছি, আমরা তো দশমিক উঠাবো না। তো স্যার আবার বলেন। এটা কিভাবে কোশ্চেন আসতে পারে স্যার স্যার? ভাগফল তো 0 আসে। আরে ভাই ওর কোশ্চেনের তো অ্যানসারই নিল না, সবাই ঠিক আছে এখানে। 2 কে 4 দ্বারা ভাগ করলে কি আসে? আসে 0 আসে এটা। 0 আসে। 2 কে কি 4 দ্বারা ভাগ করা যায়? স্যার তো বাকশেষ তো স্যার 2 আসে না? ভাগশেষ তো 2ই আসে। ওটাই তো মড করলে তো ভাগশেষটাই লিখি, তাই না? হ্যাঁ। বুঝতে পারছেন কি ব্যাপারটা? জি স্যার। যেমন 3 এর ক্ষেত্রে 3 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, আমার কি ভাগ যায় একবারও? একবারও যায় না। তাই কি ভাগফল হবে 0, কিন্তু ভাগশেষ কিন্তু হবে 3। বুঝছি। ভাগফল ঢুকে গেছে মাথায়। ঠিক আছে, এই যে মড লিখছি না, মড লিখলে আমরা আসলে ভাগশেষটাই নিয়ে চিন্তা করি, ভাগফল নিয়ে আর চিন্তা করি না। স্যার এই যে ইকুয়াল লিখলেন স্যার, এটাতে কি কোনো কোশ্চেন আসবে এরকম টাইপের? কোশ্চেন নিয়ে চিন্তা বাদ দেন, আগে দেখেন কনসেপ্টটা বুঝছেন কিনা। কোশ্চেন তো বলবো পরে ক্লাস শেষে। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে স্লাইড গুলোতে চলে যাই, আমাদের মেইন স্লাইড গুলো। 2 mod 12 এটা স্যার কি হবে স্যার? 2 2 mod mod 2 mod 12 কি হবে আপনি বলেন? 2 mod 12 কি হবে? স্যার আমার মাথা হ্যাং হয়ে গেছে স্যার, 2 বুঝতেছি না। হবে স্যার। আর 2 হবে 2 2 mod 12 তো 2ই হবে, তাই না? একবারও কি ভাগ যায়? একবারও তো ভাগ যায় না। ও বুঝতেছে না, ডাইন পাশের দাদা ভাগ দিবে না বাম পাশের দাদা দিবে, প্যাস লাগিয়ে দিতে স্যার। কেন প্যাস লাগবে আপনাদের? এই যে 10/4 লিখেন, তখন কি আপনি 10 কে 4 দিয়ে ভাগ দেন না? জি স্যার। তাহলে এখানে যদি আমি ভাগে
ভাগের জায়গায় যদি মড লিখি, এটাই তো, খালি ভাগশেষটা আউটপুটে লিখতে হবে। জি স্যার বুঝছি। আর এই কনসেপ্টটা আর যদি ভাগশেষ কনসেপ্টটা থাকে মাথায়, তাহলে একদম প্রপারলি একদম পানি সব। হ্যাঁ, ঠিক আছে, আমরা দেখি। হ্যাঁ, আমরা স্লাইডে আসি, মেন স্লাইডে আসি। আমরা কি বললাম, আমরা মড দেখলাম, আমরা স্লাইডে দেখি জিনিসগুলো কিভাবে আসে। আমাদের মড আসলে দুই ভাবে ইউজ করা হয়। একটা নর্মাল মড ফাংশন, যেটা কি আমাদের আউটপুটটা কি হয়ে থাকে, রিমাইন্ডার বা ভাগশেষটা হয়ে থাকে। আরেকটা হচ্ছে কনগ্রুয়েন্স। হ্যাঁ, কনগ্রুয়েন্সের কনসেপ্টটা আমরা একটু পরেই দেখবো। তাহলে যদি স্লাইডটা আবার শেয়ার মোডে দিই, এখানে দেখেন আমাদের যে কথাটা বলা ছিল যে অ্যান্সার সবসময় কি হবে, পজিটিভ নাম্বার হবে। আমাদের যদি নেগেটিভ আসে কি করব আমরা, ওটার সাথে যে সংখ্যা দ্বারা ভাগ দিচ্ছিলাম সেটা যোগ করে নাম্বারটাকে পজিটিভ বানাই ফেলবো বা রেঞ্জের মধ্যে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে দেখেন 113কে যদি আমি 24 দ্বারা মড করি, আমার আউটপুট কি আসে দেখেন, করে দেখেন কি আসে আউটপুট। -1, তাহলে 6 আসে। 113কে যদি 24 দ্বারা মড করি কত আসে? স্যার 17। স্যার নিচেরটা আমি বলছি। আগে উপরেরটা তো করতে হবে, তারপরে তো নিচেরটাই যাবেন, তাই না? উপরেরটা কত আসে? 17 স্যার, 17 আসে। 17 আসে। আর নিচেরটা কত আসে? স্যার 6 আসবে, 6। হ্যাঁ স্যার স্যার, 6 এটা আসবে, হচ্ছে 6 আসবে স্যার। ঠিক আছে। হ্যাঁ, আমাদের উপরেরটা আসবে 17 নর্মাল ওয়েতে, এবং নিচেরটা আসবে কি 6। আমাদের নর্মালি কি আসে, -1 আসে না? জি স্যার, তারপরে হ্যাঁ 7 স্যার। যোগ করে দিন। -1 আসে, তারপর সাথে কি করতে হবে, আমাদের 7 যোগ করে দিতে হবে। ঠিক আছে, জি স্যার। এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। আমরা -1 লিখে রেখে দিলে কিন্তু আমরা নাম্বার কাটা যাবে। হ্যাঁ, আমাদের কি করতে হবে, ওটাকে পজিটিভে কনভার্ট করে ফেলতে হবে। এখন আমরা চলে যাই কনগ্রুয়েন্স। হ্যাঁ, এই জিনিসটা নতুন একদম কনসেপ্ট, এই কনসেপ্টে চলে যাই। আমরা যদি এই স্লাইডটাই যাই, হয়ে গেল আমাদের স্লাইডটা, এটা কি পুরোটা কেটে ফেলছিলাম? আচ্ছা, এই যে দেখেন এখানে আমরা কি লিখেছি, এ কনগ্রুয়েন্স। হ্যাঁ, এই যে সাইনটা, এটা হচ্ছে কনগ্রুয়েন্স সাইন। এ কনগ্রুয়েন্স বি মড এন। হ্যাঁ, এটার কাজটা কি আসলে, এখানে কথাটা কি লেখা আছে দেখেন, এ আর বি এই দুইটা নাম্বারকে, এ আর বি এই দুইটা নাম্বারকে আমি যদি এন দিয়ে ভাগ দিই তাহলে সেম ভাগশেষ পাবো। এ আর বি দুইটা নাম্বারকে আমি যদি এন দ্বারা ভাগ দিই তাহলে আমরা সেম ভাগশেষ পাবো। জিনিসটা কেমন, 10 mod 4 ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম, 14 mod 4 লিখেছিলাম না, বা জি স্যার। 18 mod 4। এই কথাটা কি আমরা কি লিখছি, 10, এই যে আমাদের যে কনগ্রুয়েন্স সাইনটা ছিল, কনগ্রুয়েন্স সাইনটা ছিল, তারপর কি লিখেছিলাম 14 mod, ব্র্যাকেটে ছিল আর কি, mod 4। এই জিনিসটাই কিন্তু বোঝায়। আমরা যে উপরে যে দুইটা লাইন লিখেছি, এটা যদি আমি কেটে দিই, এই যে এই লাইনটা লিখা আর একটা লিখা সেম জিনিস। 10 mod 4 ইকুয়াল টু 14 mod 4, এটাকে আমরা কি লিখছি, 10 কনগ্রুয়েন্ট, ওই কনগ্রুয়েন্টের সাইনটা হবে 14 mod 4। স্যার এখানে 10 কন 18 ও কি লেখা যায়? হ্যাঁ, 18 ও লিখা যায়, জি স্যার বুঝতে পারছি। 22 ও লিখা যায়, বা 6 ও লিখা যায়, সেম তো, তাই না? জি স্যার বুঝতে পারছি। বা আপনার যদি মাইনাসে চলে যান, 2 বা -2 ও লিখা যায়। জি স্যার। জিনিসটাকে সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই জিনিসটাই আমাদের এখানে করে দেওয়া আছে, আমাদের এখানে বলা আছে। আমরা কয়েকটা যদি প্র্যাকটিস করি তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন কথাটা লেখা আছে আমাদের a mod n ইকুয়াল টু b mod n, যেটা আমরা এখন দেখলাম। এখানে আমাদের নিচের কয়েকটা স্টেটমেন্ট আছে, এগুলো ট্রু কিনা। হ্যাঁ, এগুলো আমাদের এরকম জিনিস পরীক্ষায় কিন্তু আসতে পারে, হ্যাঁ? যে আমাদের এভাবে স্টেটমেন্ট দেওয়া থাকবে, কনগ্রুয়েন্স গুলো ঠিক আছে কিনা চেক করতে দিই। তো ফার্স্ট এরটা দেখেন তো ঠিক আছে কিনা, 3 হ্যাঁ স্যার, ফার্স্টেরটাই তো 3 mod ঠিকই থাকবে। 17, এটা কি বোঝায়, 3 mod 17 ইকুয়াল টু 3 mod 17, এটাই বোঝায় না? এই জি কথাটা, স্যার। এই কথাটা কি সত্য কিনা, কথাটা হ্যাঁ সত্য। স্যার। তারপর একটা কি বোঝায়, 3 mod 17 ইকুয়াল টু -3 mod 17, কথাটা কি সত্য, কথাটা কি সত্য? জি স্যার সত্য তো।
সত্য স্যার। জি স্যার। আমি কি 3 কে যদি 17 দিয়ে ভাগ করি আমার ভাগশেষ কত থাকে? 3 থাকে। আর -3 কে যদি 17 দিয়ে ভাগ করি আমার ভাগশেষ কি থাকে? -3 থাকে। -3 কে আমি পজিটিভ করলে কি আসবে? 0 -3 কে পজিটিভ করলে কি আসবে? স্যার 14 আসবে না? 14 আসবে স্যার। 14 আসবে। তাহলে কি দুই সাইডে সেম হলো? না স্যার, এটা তো বুঝাই যায় সেম হবেই না। এটা কিন্তু সেম হবে না। হ্যাঁ, এটা সেম হবে না। তারপরটা দেখেন, থার্ডটা 172 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? স্যার 5 থাকে। ভাগশেষ কত থাকে? 5 থাকে। 172 কি? আচ্ছা না স্যার, দাঁড়ান। এটা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, কারণ দেখেন 170 পর্যন্ত তো 5 দিয়ে ভাগ যায়, এটা তো আমরা বুঝছি না। তাহলে বাকি থাকে কি? 2 থাকে না? জি স্যার। জি স্যার। 2 থাকে। আর স্যার 177 7 থাকে স্যার এটাতে। এটাতে আবার 7 থাকে। না স্যার, এখানে এই পাশে স্যার মানে 2 থাকে। 2 থাকে স্যার। আমরা যদি স্যার দুই পাশে 2 থাকছে না, তাহলে এটা ট্রু স্যার। এই স্টেটমেন্টটা ট্রু। এটা কি ট্রু কেন সবাই বুঝতে পারছেন? জি স্যার। পরেরটা কি হবে বলেন, লাস্টেরটা। 13 আসতেছে, ওইখানে আমি যদি 26 13 দ্বারা দেই, স্যার ফলস আসবে সম্ভবত লাস্ট। দেখেন ভেবে চিন্তে অ্যান্সার দেন কি হবে। স্যার প্রথমে 26টা যদি স্যার পজিটিভ এটা তো ট্রু হবে। তাহলে এখানে তো আসতেছে স্যার 13। আর যদি 26 কে আমি -13 দিয়ে করি তাহলে সেক্ষেত্রে তো আমার -13 আসতেছে, সাথে আরো +13 যোগ করতে হবে না স্যার? না, +26 করবা। 26 দিয়ে ভাগ দিচ্ছে না, 26টা তো যোগ হবে। ট্রু স্যার ট্রু এটা স্যার, সরি, ট্রু। ট্রু ট্রু, জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, জি স্যার, ট্রু হবে। এটাও আমাদের যদি স্যার বাক্সে 0 হলো, তাহলে তো এটা তো মাইনাস কনসিডার করে না। 0 তো কখন আমার নিউট্রাল। ভাগশেষ 0 হচ্ছে? আমাদের ভাগশেষ কি 0 হচ্ছে? 0 না না, স্যার, আমি বলতেছি 0 হলে স্যার আপনারা এটাই করবেন, পরীক্ষার হলে দেখবো 0, তখন 0 তো এটা তো কনসিডার করে না, তখন কি করব? তো দুই পাশে যদি 0 আসে তাহলে তো হলো, দুই পাশে তাহলে 0 আসবে। আমি বলতেছি স্যার মাইনাস, যদি মাইনাসের টার্মে আমার 0 আসলো তখন কি আমি কি আবার যেটাতে ভাগ দিছি ওইটাই যোগ করব, নাকি এই মাইনাসেরটা রেখে দেবো, মানে 0টা রেখে দেবো, এটা বলতেছি। ভাগশেষ তো আমার 0 আসতেই পারে, সমস্যা কি? 0 থাকলে কেন যোগ করা লাগবে? ও আচ্ছা, ঠিক আছে স্যার, এটাই স্যার বলার ছিল। আমার মনে করেন 5 দিয়ে যখন ভাগ করছি তখন আমার ভাগশেষ কি হতে পারে? 0 থেকে 4 এর মধ্যে হতে পারে না? আমি কি বলছি 1 থেকে 4 এর মধ্যে হবে? 0 থেকে 4 এর মধ্যে হতে পারে, 0 তো আসতেই পারে ভাগশেষ। জি স্যার। সবাই কি ক্লিয়ার এই চারটা ইসে? জি স্যার। স্যার আরেক বুঝান। কি বোঝাবো আরেকবার? কোনটা বোঝাবো স্যার এটা তো বলতে হবে। আমি কথা শুনতে পাই না কিছু। আসছে আমি কিছু বুঝতে পারি নাই। এখনই জয়েন করলেন? না স্যার, আমি একটু আগেই জয়েন করছি, বাট আমার নেট স্লো ছিল। আচ্ছা দেখেন এক্সাম্পল গুলো যদি বলি, আমাদের ফার্স্ট এক্সাম্পলটা কি বলে? 3 congruent 3 mod 17। হ্যাঁ, এটা আসলে কি বোঝায়? আমাকে কি চেক করতে হবে? আমাকে ফার্স্টে যে 3টা আছে 3 কে 17 দিয়ে মড করতে হবে, আবার পরের যে 3 আছে এটাকেও 17 দিয়ে মড করতে হবে। দুই পাশে তারপর যদি সমান থাকে তাহলে আমাদের স্টেটমেন্টটা ট্রু। তো যেহেতু 3 কে 7 দ্বারা মড করছে, আবার এই সাইডেও 3 কে 7 দ্বারা মড করছে, তাহলে এটা আমরা ইজিলি বলতে পারি দুই সাইডে সেম থাকবে। কিন্তু পরেরটা দেখেন, পরেরটা কি? 3 mod 17 ইকুয়াল টু -3 mod 17। তাহলে 3 mod 17 আমাদের আউটপুট কি আসে? 3 আসে। কিন্তু -3 mod 17 আমার কি আসে? -3 আসে। -3 আমরা রাখতে পারবো না। -3 কে কি করতে হবে? আমাদের পজিটিভ নাম্বার বানাতে হবে। কিভাবে আমরা পজিটিভ নাম্বার বানাতে পারি? -3 প্লাস 17, যেটা দিয়ে আমরা ভাগ দিচ্ছিলাম সেই নাম্বারটা কি করতে হবে? আমাদের যোগ করে ফেলতে হবে। -3 প্লাস 17 কত হয়? 14। তাহলে দুই পাশে তো সেম হলো না, লেফট সাইডে আছে 3, রাইট সাইডে আছে 14। তাহলে আমরা কি বলতে পারি? এই স্টেটমেন্টটা ফলস। পরেরটার ক্ষেত্রে 172 কে আমরা 5 দিয়ে মড করছি, আবার 177 কে 5 দিয়ে মড করছি। 172 কে 5 দিয়ে মড করলে আমার লেফট সাইডে থেকে 2, এবং 177 কে 5 দিয়ে মড করলে আমাদের রাইট সাইডেও থাকে 2।
তাহলে দুই সাইডে যেহেতু সেম আছে আমাদের স্টেটমেন্টটা ট্রু। লাস্ট এটার ক্ষেত্রে আছে কি আমাদের -13 mod 26 ইকুয়াল টু 13 mod 26। তাহলে -13 mod 26 এর ভ্যালু কত আসে? -13। কিন্তু আমরা তো এটাকে মাইনাস রাখতে পারবো না, কি করতে হবে এর সাথে যেটা দিয়ে ভাগ দিচ্ছিলাম সেটা যোগ করে ফেলতে হবে। তাহলে -13 + 26 ইকুয়াল টু +13। আর রাইট সাইডে কি আছে আমার 13 mod 26। তাহলে রাইট সাইডে কি থাকবে আমাদের 13 থাকবে। দুই সাইড যেহেতু সেম আমরা বলতে পারি স্টেটমেন্টটা ট্রু। থ্যাঙ্কস টিচার। কারো সমস্যা আছে এটাতে? না স্যার নাই। আমাদের কিন্তু পরীক্ষাতে এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, আমাদের কনগ্রুয়েন্স বের করা বা এই রিলেটেড কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে? তো এই জিনিসটা ভালো করে খেয়াল করে লাস্টের ক্লাসগুলোতে যা পড়ানো হয় শুধু পরীক্ষায় যেগুলো আসে ওগুলোই কিন্তু নরমালি পড়ানো হয়, ঠিক আছে? আচ্ছা, লাস্ট টপিক, হ্যাঁ একদম লাস্ট ম্যাথ আমরা দেখি। এখন দেখেন আমাদের এই পুরো জিনিসটার আউটপুট বের করতে বলেছে। এই যে পুরো জিনিসটা আউটপুট কিভাবে বের করতে বলেছে, এটা কিন্তু দেখে অনেক বড় মনে হলেও অনেক সহজ কিন্তু। হ্যাঁ আমরা দেখেছিলাম, মনে আছে কিনা, যে 14 mod 4 কত ছিল ইকুয়াল টু আমরা লিখতে পারছিলাম না 10 mod 4 লিখতে পারছিলাম। জি জি স্যার। তারপরে কি লিখতে পারছিলাম 6 mod 4 লিখতে পারছিলাম না ইকুয়াল টু দিয়ে। জি স্যার। তাহলে দেখেন তো এটা আসলে কি, আমরা 4 বিয়োগ করতেছিলাম, 4 বিয়োগ করে করে লিখছিলাম। তাহলে 307 থেকে আমি এখন কত বিয়োগ করব 102 বিয়োগ করব। 307 থেকে যদি আমি 102 3বার বিয়োগ করি তাহলে কত বিয়োগ করছি আমরা 306 বিয়োগ করছি না? জি স্যার। তাহলে কত থাকে 1 থাকে স্যার। 1 আর উপরে পাওয়ারটা, 1 এর উপর পাওয়ার থাকা না থাকা সেম জিনিস না? 1 এর উপর পাওয়ার থাকলে কি ওটা ম্যাটার করে? স্যার 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 আমরা 3 দিয়ে করতেছি কেন? কারণ আমরা তিনবার কমাচ্ছি, হ্যাঁ 3বার কমাচ্ছি। দেখেন 3বার কমালে 1 চলে আসে, তাই আমরা 1 এ আনতেছি, 1 এ আনাটাই আমাদের টার্গেট। কারণ 1 আনলে আমাদের পাওয়ারের ঝামেলাটা কমে যায়। স্যার 1 না এসে যদি 2 আসে? আসবে না। ওকে ওকে স্যার, ওইভাবে দিয়েন তাহলে হবে স্যার। হ্যাঁ স্যার 2 এর আবার উপর একটু আপনাকে, বলেন স্যার, বুঝি নাই স্যার। হ্যাঁ বলতেছি, আপনি চিন্তা করেন আপনাকে কি পরীক্ষাতে 2 এর উপরে 1000 পাওয়ার দিয়ে করতে দিবে? না স্যার দিবে না, ঠিক আছে। কিন্তু যদি আইসা পড়ে তখন তো ঝামেলা পড়ে যাবো। আচ্ছা যেটা তো ক্যালকুলেটরেও করতে ঝামেলা হবে ওই জিনিস কি আপনাকে দিবে? এগুলো নিয়ে টেনশন করার কিছু না, ঠিক আছে? দেখবেন কোনো না কোনো ভাবে 1 অথবা 0 অথবা -1 এই টাইপের জিনিসে কনভার্ট করা যায়। হ্যাঁ কিভাবে কনভার্ট করতে হবে ওটা একটু খেয়াল করতে হবে। আমরা যেটা দেখছিলাম বললাম 14 mod 4 ইকুয়াল টু লিখেছিলাম কি 10 mod 4 ইকুয়াল টু লিখেছিলাম 6 mod 4। এই জিনিসটা তো বুঝেছিলাম আমরা, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে 307 এই যে mod 102 আছে, এর জায়গাতে আমরা কি লিখতে পারি, আমরা 307 থেকে যদি 102 একবার বিয়োগ করি তাহলে কি আসে 205 আসে, তাই না? 205 আসে না একবার বিয়োগ করলে? হ্যাঁ স্যার। তাহলে 307 mod 102 ইকুয়াল টু লিখতে পারবো কি আমরা 205 mod 102। বুঝা গেছে? আবার আমি 205 কে যদি 102 বিয়োগ করি তাহলে কত আসে? কত আসে? 103 স্যার। 103 আসে। আবার যদি 102 বিয়োগ করি তাহলে চলে আসে 1। হ্যাঁ স্যার। 1 এর উপরে এই যে পাওয়ারটা আছে আমি পাওয়ারটাকে চাইলেই বাদ দিয়ে দিতে পারি, তাহলে কি আসে 1 mod 102। এখন 1 mod 102 কত 1 না? 1 এ আসবে স্যার। জি স্যার। হ্যাঁ স্যার 1। ম্যাথটা আমাদের সলভ হয়ে গেল না? আমাদের আউটপুট 1। আমাদের ম্যাথ এরকম যদি কঠিনও থাকে আমাদের জাস্ট কিভাবে এটাকে সহজ বানানো যায় এটা খুঁজে পেতে হবে। হ্যাঁ কিভাবে স্যার যেটা মড থাকবে ওইটা আর কি বিয়োগ করব? হ্যাঁ ওটা বিয়োগ করবে, ওটা বিয়োগ করতে হবে অথবা যোগ করতে হবে এরকম। যোগ করতে হবে কোথায় স্যার? যদি আমাদের নেগেটিভ নাম্বার থাকতো তাহলে আমরা যোগ করতাম না। মনে করেন আপনার আছে -101 টু দি পাওয়ার 1000, হ্যাঁ তাহলে আপনি কি করবেন -101 টু দি পাওয়ার 1000 এটা ইকুয়াল টু আপনি লিখতে পারেন না 1 টু দি পাওয়ার 1000? মানে যদি এই যে পাশে মড থাকে, মড 102 থাকে আর কি,
কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝছি। ঠিক আছে, আপনার পরীক্ষাতে তো -100 দিয়ে থাকতে পারে, তখন আপনাকে কি বিয়োগ করতে লাগছে না, যোগ করতে হচ্ছে। যোগ করলেও তো সেম থাকে, এই জিনিসটাই বোঝাচ্ছে। মানে আমাদের স্যার মানে এক বানাইতে হবে এটাই তো। হ্যাঁ, 1 অথবা -1 অথবা 0 এই টাইপ বানাতে হবে, কারণ এগুলো পুরো পাওয়ারটা তো আমরা কাজ করতে পারি ইজিলি। -1 হতে -1 হবে কিভাবে স্যার? মনে করেন -1, হ্যাঁ -1 এর এক্সাম্পল পরেই আছে, ওটা তো দেখাই, ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে। 0 হলে কি হবে, 0 এর উপর যাই পাওয়ার থাকবে 0ই না, zero, ঠিক আছে। এই এক্সাম্পলটা কি বুঝতে পারছেন সবাই? আর আমি যে কতবার গুণ কতবার বিয়োগ করলাম স্যার, এটা কি আমার ইংলিশে লেখা লাগবে নাকি এভাবে আপনি যেভাবে দেখাইছেন এভাবে দেখাই দিলে হবে? এভাবে দেখাই দিলেই হবে, ওকে ওকে স্যার। ওভাবে রেখে দিলেই হবে, ঠিক আছে। বুঝতে পারছি আমরা ব্যাপারটা? কার কোনো সমস্যা আছে এখানে? নেক্সট এক্সাম্পলে যাই। হ্যাঁ, এখানে আমাদের -1 এর এইটা আছে। এই সাইনটা কি সাইন? এই জিনিসটা কি বোঝায়? এটা আমরা ছোটবেলা থেকে চিনি, এটা কি বোঝায় বলেন? এই জিনিসটা কি বোঝায়, কেউ বলতে পারবেন না? শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে তো আপনাকে। ভার্সিটিতে থেকেও যদি নেটের জ্বালায়, কি আর করবো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আবার একটু শুরু করি। জাস্ট লাস্ট এক্সাম্পল আর কি। এক্সাম্পলটা, আগের এক্সাম্পলটাতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এক্সাম্পলটা দেখেন। হ্যাঁ, এক্সাম্পলটাতে এই জিনিসটা কি বোঝায়? স্যার সামেশন না? এটা সামেশন বোঝায়। সামেশনটা কত থেকে কত? স্যার 4 থেকে 23 মানে 23। হ্যাঁ, আমাদের এটা কি বোঝাচ্ছে, 10⁴। দেখেন আই এর জায়গাতে আমাদের কি বসবে, ভ্যালুগুলো বসবে 10⁴ প্লাস 10⁵ প্লাস 10⁶ ইকুয়াল টু ডট 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 যেতে থাকবে কত, 10⁻23 পর্যন্ত যেতে থাকবে, ঠিক আছে। এটা মড 11 আছে, কিন্তু আমরা তো 10 দিয়ে তো করতে পারবো না, তাই না? 10 দিয়ে করা কি পসিবল? আমরা কি করতে পারি, এখান থেকে যদি 11 বিয়োগ করি, একটু মিউট করে ফেলেন একটু। এখান থেকে যদি আমি 11 বিয়োগ করি, আমাদের কি আসে, -1 চলে আসে না? 10 থেকে 11 বিয়োগ করলে -1 চলে আসে। তাহলে আমরা কি বলতে পারি এখন, -1⁴ প্লাস -1⁵ প্লাস -1⁶ ডট 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 -1�23। জিনিসটা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ কেন স্যার 10? বুঝছি। স্যার আরেকবার বুঝান। আমি বললাম দেখেন 10 ছিল, হ্যাঁ 10 মড 11 এর জায়গায় আমরা কি লিখতে পারি? আমরা তো উপরের দিকে যদি চিন্তা করি তাহলে কি লিখতে পারি, 21 লিখতে পারি না? 21 মড 11 অথবা 32 মড 11 এভাবে লিখতে পারি না? সেম সেম কথাটা আমি যেটা ছিল 14 মড 4, সেম জিনিসটাই কিন্তু হচ্ছে এখানে। এখানে হচ্ছে 10 মড 11, 10 মড 11 ইকুয়াল টু আমার 21 মড 11 কিনা, এটা বলেন তো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। কেন আমি ওর সাথে 11 যোগ করে দিচ্ছি। আমি যদি বিয়োগ করি তাহলে কি হবে, -1 হয়ে যায় না? জি স্যার। জি তাহলে স্যার। -1 মড 11 ও হবে। হ্যাঁ, -1 11 ও কাজ করবে। তারপর 10 কে রিপ্লেস করলাম কি দিয়ে, -1 দিয়ে। এখন -1⁴, আর একটা যদি -1 এর উপর পজিটিভ পাওয়ার থাকে, সেটা পজিটিভ নাম্বার হয়ে যায় না? জি স্যার। আর যদি নেগেটিভ নাম্বার থাকে, নেগেটিভ হবে। সরি নেগেটিভ বললাম, অড নাম্বার থাকে, অড নাম্বার থাকে তাহলে নাম্বারটা নেগেটিভ নেগেটিভ নেগেটিভই হবে স্যার। হবে। তাহলে 4 থেকে 23 এর মধ্যে আমাদের কতগুলো নাম্বার আছে, 4 কাউন্ট করে 20টা না? জি স্যার 20টা হবে।
20টা হবে, 20টার মধ্যে 10টা হবে জোড় সংখ্যা, 10টা হবে বিজোড় সংখ্যা, 10টা হবে জোড় সংখ্যা, 10টা হবে বিজোড় সংখ্যা। তাহলে এদের সামেশন কত হবে? 0। 0 mod 11 is equal to 0। জি স্যার, বুঝতে পারছি। দেখেন সবাই জিনিসটা বুঝতে পারছেন কিনা? আমাদের এটাই লাস্ট স্লাইড, হ্যাঁ, আর কিছু নাই আমাদের আসলে। স্যার স্যার প্রথম দিকে আমার নেট প্রবলেম ছিল, 11 বিয়োগের বিষয়টা একটু জানি না রুল কল হয়েছে কিনা। ওগুলো নিয়ে পরে কথা হবে, চিন্তা নেই। কি বলছেন, কি বুঝেন নাই আবার বলেন। স্যার ওই যে 11 বিয়োগের বিষয়টা আচ্ছা 10টা। দেখেন, আপনি ওটা ওটা কি বুঝেছিলেন যে 14 mod 4, 10 mod 4, 6 mod 4? ওইটা বুঝেছি। তাহলে যদি আমি 10 mod 11 করি, এটার সাথে যদি আমি আবার 11 যোগ করে দিই, করতে পারি না? 21 mod 11 একই জিনিস না? 10 mod 11 ইজ ইকুয়াল টু 21 mod 11। হ্যাঁ স্যার। আবার 32 mod 11 একই জিনিস না? জি স্যার। তাহলে আমি যেভাবে যোগ করছি, আমি চাইলে ওভাবে বিয়োগও করতে পারি। ঠিক আছে, 11 11 যোগ করে করে যাচ্ছে না, আমি 11 বিয়োগও করতে পারি। তাহলে 10 থেকে 11 বিয়োগ করলে কত হয়? -1 হয় না? -1। এই যে -1 চলে আসলো, এখন -1 এর উপর আমরা যদি ভাবে পাওয়ার দিই, আমরা পাওয়ার নিয়ে কাজ করতে পারি। কারণ যদি পজিটিভ পাওয়ার দিই তাহলে -1 কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। আর যদি নেগেটিভ বলছি, অড পাওয়ার দিই তাহলে কি হবে? -1 থাকবে। স্যার আর এটা যদি কোনোভাবে -1 থেকে বড় হয় বা ছোট হয়, যেমন -2 হয় বা বললাম তো হবে না। আপনার তো এটা ম্যাথটা ওভাবেই দেওয়া থাকবে যে আপনার -1, +1 এবং 0-র মধ্যে থাকবে জিনিসটা। বুঝতে পারছেন? যেন আপনি করতে পারেন, না হলে তো করা যাবে না। আর যদি স্যার এটা যদি নেগেটিভ না এসে পজিটিভ আসতো তাহলে তো 1ই হতো না স্যার? হ্যাঁ, তাহলে তখন সবগুলো তাহলে 1। যদি 1 যোগ করে দিতাম। হ্যাঁ, তখন 20টা 1 যোগ হয়ে যেত, তাহলে কি আসতো? 20 mod 11। এখন 20 mod 11 তো ক্যালকুলেট করতে পারবে, তাই না? স্যার আমরা কখন বুঝবো যে এটা মানে যোগ করতে হবে আর বিয়োগ করতে হবে? এটা তো ম্যাথের উপর ডিপেন্ড করবে। ইটস এ কমন সেন্স। এটা ম্যাথের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, আপনার ম্যাথে যেভাবে থাকবে ওটার উপর আপনাকে ওই জিনিসটা তো বানাতে পারতে হবে। ম্যাথে তো মানে এটা তো সবগুলো ইসের মতো, সূত্রের মতো আসবে না। ঠিক আছে, তাহলে আমাদের এই মানে- স্লাইড, হ্যাঁ মানে বলেন। স্যার আমাদের ছোট বানাতে হবে, মানে 1 বা -1 বানাতে হবে এরকম কিছু, তাই হ্যাঁ, না? 1 -1 0 এর মধ্যে আনতে হবে। আপনাকে ওটাই খুঁজে বের করতে হবে কিভাবে ওটাকে +1 -1 অথবা 0 বানানো যায়। হ্যাঁ, বুঝছি স্যার। আচ্ছা, আজকের ক্লাসে আমরা যা যা দেখলাম, আমি হচ্ছে স্লাইডে অনেক কিছুই আছে কিন্তু আমরা সবকিছু দেখি নাই। হ্যাঁ, আপনারা যখন ড্রাইভ থেকে স্লাইডটা ওপেন করবেন তখন দেখবেন অনেকগুলো স্লাইড লেখা স্কিপ লেখা থাকবে, ওগুলো আপনারা বাদ দিতে পারেন। যেমন এগুলো ইনক্রিপশনে অনেকগুলো স্লাইড আছে, এগুলো বাদ দিতে পারেন, কারণ এগুলো আমাদের এখন পরীক্ষার জন্য দরকার নেই। ঠিক আছে, পরীক্ষার জন্য যেগুলো দরকার আমরা ওগুলোই ডিসকাস করেছি এই স্লাইডটা থেকে। তাহলে এই স্লাইডটা থেকে সাজেশন আকারে আর আসলে দেওয়ার কিছু নাই। আমরা ইন্ডাকশনের স্লাইডটাই চলে যাই। ইন্ডাকশন স্লাইডে কি ছিল? আমরা দুইটা থিওরিটিক্যাল স্লাইড দেখেছিলাম, যেখানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বলতে কি বোঝায় এবং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের স্টেপ কি কি, এই জিনিসগুলো বলেছিলাম। এখান থেকে কোশ্চেন কি ধরনের আসতে পারে, যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বলতে কি বুঝো, অথবা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের স্টেপ কি কি, অথবা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের যে ইন্ডাকশন স্টেপ এটা কিভাবে কাজ করে, এগুলো এক্সপ্লেন করতে আমাদের আসতে পারে। ঠিক আছে, আর আমাদের এই যে 4টা ম্যাথ, আমরা ম্যাথে দেখেন এক্সাম্পলে যেভাবে লেখা আছে না, এইভাবে ম্যাথটা আসতে পারে। এক্সাম্পলে লেখা থাকবে, আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে। আমি আবারও বলছি, আমাদের স্টেপের স্যার নামগুলো এগুলা কি আজকে করাইছেন? না, গত ক্লাসে করাইছি। স্যার এই ভিডিওটা আপলোড করে দিন স্যার। হ্যাঁ, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। জি স্যার। আমরা এই যে ম্যাথ গুলো ছিল, আমরা কি বললাম, আমাদের ম্যাথের যে স্টেপের নামগুলো আছে, বেসিস স্টেপ, ইন্ডাকশন স্টেপ, এই নামগুলো কিন্তু লিখতে হবে। হ্যাঁ, না লিখলে কিন্তু আমাদের পরীক্ষায় মার্কস কাটা যাবে। এটা আমি গত ক্লাসে বলেছি, আজকেও বলে দিলাম। এখানে আমাদের 4 ধরনের ম্যাথ ছিল এবং আমাদের কয়েকটা এক্সারসাইজ দেওয়া ছিল। এক্সারসাইজের মধ্যেও যদি আমাদের কোনো এক্সারসাইজ কঠিন মনে হয়, যে এইগুলো তো আমাদের সহজ এক্সারসাইজ, আমরা বলতেই পারি এগুলো খুবই সহজ। এগুলোর বাইরে অনেক এক্সারসাইজ থাকে, অনেক ধারা থাকে যে অনেক কঠিন হয়ে যায়, ওগুলো আপনি বাদ দিতে পারেন। হ্যাঁ, ওগুলো আপনাদের লাগবে না। এরকম ছোটখাটো সহজগুলোর মধ্যেই আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। এটা গেল, এখানে তো বেশি কিছু নাই। আমরা তারপরে চলে যাই হচ্ছে কাউন্টিং এর স্লাইডে। কাউন্টিং এ ছিল কি, আমাদের ফার্স্টে ছিল হচ্ছে সাম রুল, প্রোডাক্ট রুল। এখান থেকে আমাদের আসতে পারে যে সাম রুল বা প্রোডাক্ট রুল এক্সপ্লেন করতে। ঠিক আছে, সাম রুল প্রোডাক্ট এক্সপ্লেন করতে আমরা যেভাবে ক্লাসে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করেছিলাম, আপনারা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করবেন।
তারপরে আমাদের এখানে ছোটখাটো কিছু ম্যাথ গুলো ছিল, সাম রুল বা প্রোডাক্ট রুল রিলেটেড, এই ম্যাথ গুলো দেখবে। তারপরে এখানেও এক্সক্লুশন ইনক্লুশন, এগুলো তো সাম রুল প্রোডাক্ট রুলের মধ্যে, এই ম্যাথ গুলো দেখবে। তারপর পিজন হোল প্রিন্সিপল, আমাদের পিজন হোল প্রিন্সিপল কি এটা এক্সপ্লেন করতে আসতে পারে, আপনি পিজন হোল প্রিন্সিপলটা এক্সপ্লেন করবেন একটা এক্সাম্পল দিয়ে। হ্যাঁ, এক্সাম্পল চাওয়া হোক না হোক, একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করা ভালো। তারপর আমাদের এখানে দুই ধরনের ম্যাথ ছিল, আমাদের স্লাইড 15 এবং স্লাইড 17-তে দুই ধরনের ম্যাথ ছিল। একটা ম্যাথ ছিল কি, আমাদের কয়টা বিন আছে এটা বলে দেওয়া আছে, এবং টোটাল কয়টা অবজেক্ট আছে এটা বলে দেওয়া আছে, এবং আমাদের অ্যাটলিস্ট কয়টা অবজেক্ট থাকতে পারে এটা বের করতে দিতে পারে। এটা হচ্ছে এক ধরনের ম্যাথ। আরেকটা ম্যাথ কি, আমাদের টোটাল বিন কয়টা এটা বলে দেওয়া আছে, এবং অ্যাটলিস্ট কতজন একটা বিনে থাকতে পারে এটা বলে দেওয়া আছে। তাহলে টোটাল কয়টা অবজেক্ট এটা বের করতে দিতে পারে। ঠিক আছে, আমাদের এখানে সলিউশনে দেখেন, জাস্ট এখানে এই যে ফর্মুলাটা লেখা আছে এবং ফর্মুলাতে কোনটা কি মিন করে এভাবে লেখা আছে। আপনারা পরীক্ষার খাতায় এভাবেই করবেন, আপনার আননেসেসারিলি অনেক কিছু কথা লেখার দরকার নেই। ঠিক আছে, অনেক কথা লিখতে হবে কিনা এটা নিয়ে টেনশন করার কিছু। পারমুটেশন কম্বিনেশনে কি বলেছিলাম, পারমুটেশন কম্বিনেশনের সূত্রগুলো দেখতে হবে, এবং আমাদের যে ক্লাস টেস্টে যে কোশ্চেন ছিল পারমুটেশন কম্বিনেশন থেকে ওই ধরনের কোশ্চেনই আসতে পারে। সিজার সাইফার আমরা ক্লাস টেস্টে যে কোশ্চেনটা দেখেছি সিমিলার টাইপ কোশ্চেন আমাদের আসতে পারে। ঠিক আছে, আচ্ছা ক্লাস টেস্টে ছিল না সিজার সাইফার থেকে কোশ্চেন? জি স্যার, জি স্যার। 4 নম্বর কোশ্চেন ছিল। গুছায় যে কিভাবে লিখবো এটা নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছিলাম। আমি হচ্ছে ক্লাস টেস্টের ওটা সলিউশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আজকে রাতের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, মার্কও দিয়ে দেওয়ার চেষ্টা করবো রাতের মধ্যে। ঠিক ওকে আছে? স্যার, ওকে স্যার। আচ্ছা, তারপর হচ্ছে গ্রাফ, এটাই হচ্ছে সবচেয়ে বড় স্লাইড, এখানে সবচেয়ে বেশি টপিক এবং এখান থেকে আমাদের পরীক্ষাতে বেশি মার্কস আসবে। ঠিক আছে, তো এটা আমরা সবাই আগেই শুরু করবো। হ্যাঁ, এটা যেন ভালোভাবে পারি আমরা। এটার উপর আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, ক্লাস টেস্ট দিয়েছি, অনেক ধরনের কোশ্চেন দেখেছি। তাও আমি আরেকবার বলে দিচ্ছি। এখান থেকে আমাদের অনেক ধরনের ডেফিনেশন না আসলেও ডিফারেন্স আসতে পারে, যে আমাদের ডিরেক্টেড গ্রাফ আর আনডিরেক্টেড গ্রাফের ডিফারেন্স কি, তারপর কি কি ছিল আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বা অ্যাডজেসেন্সি লিস্টের ডিফারেন্স কি, গ্রাফ এবং ট্রি এর ডিফারেন্স কি, তারপরে বাইপার্টাল গ্রাফ আর কমপ্লিট বাইপার্টাল গ্রাফের ডিফারেন্স কি। ঠিক আছে, তারপর হচ্ছে কি ছিল আমাদের কমপ্লিট গ্রাফ এবং সাইকেলের মধ্যে ডিফারেন্স কি। এই ধরনের যত ধরনের ডিফারেন্স পসিবল ক্লাসে কিন্তু সবই আলোচনা করেছি। ক্লাসের রেকর্ডিং গুলো দেখবে পারবে। বলেন প্রথম থেকে। হ্যাঁ স্যার, বের হয়ে গেছে। কি অবস্থা ভার্সিটির যে ভার্সিটি তো খুব খারাপ স্যার, ভালোই খারাপ চালাচ্ছে। আচ্ছা, ক্লাস করাই যায় না স্যার। এখানে কি শুনতে পাচ্ছেন কিছু? জি না স্যার, ওই যে পর্যন্ত শুনছিলাম আর কি বলেন? স্যার আপনি যে বলছেন গ্রাফ থেকে কোশ্চেন আসে ওই পর্যন্ত শুনছি, ভালো করে পড়তে হবে তারপরে এগুলো আবার একটু বলেন, যে ডিফারেন্স গুলো একটু বলেন। আচ্ছা, গ্রাফ থেকে যেটা বলছিলাম, গ্রাফ থেকে আমাদের ডেফিনেশন না আসলে আমাদের ডিফারেন্স গুলো আসবে। হ্যাঁ, এই ডিফারেন্স গুলো কি কি ডিফারেন্স হতে পারে, এই যে ডিরেক্টেড গ্রাফ আর আনডিরেক্টেড গ্রাফের মধ্যে ডিফারেন্স, তারপর অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর অ্যাডজেসেন্সি লিস্টের মধ্যে ডিফারেন্স, কমপ্লিট গ্রাফ এবং সাইকেলের মধ্যে ডিফারেন্স, গ্রাফ এবং ট্রি এর মধ্যে ডিফারেন্স, বাইপার্টাল গ্রাফ এবং কমপ্লিট বাইপার্টাল গ্রাফের মধ্যে ডিফারেন্স, যত ধরনের ডিফারেন্স পসিবল। আর আমি ক্লাসে মনে হয় যখন পড়াচ্ছিলাম তখন সবগুলোই বলেছিলাম, দেখবেন আপনার নেটেও সার্চ দিতে পারেন, নেটেও অনেক ধরনের ডেফিনেশন আছে, দেখে দেখে পড়বেন। ঠিক আছে, ডেফিনেশন যদি দেখতে হয়, ডেফিনেশন আমাদের এই যে 8 নাম্বার স্লাইডে আমাদের 3টা ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে। হ্যাঁ, অ্যাডজেসেন্ট বা নেইবার বলতে কি বোঝায়, ইনসিডেন্ট বলতে কি বোঝায়, এবং একটা ভার্টেক্স বা নোডের ডিগ্রি বলতে কি বোঝায়। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই স্লাইডের মতো করে না, আমরা কি বলেছিলাম ডিগ্রি বলতে কি বোঝায়, এজ কাউন্ট, একটা নোডের সাথে কতগুলো এজ কানেক্টেড আছে সেটাই হচ্ছে তার ডিগ্রি। হ্যাঁ, এই জিনিসটা আপনি কোথায় লিখতে পারলেই হলো, আপনার মুখস্থ এই জিনিসটা লিখতে হবে তা না। তারপর হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের ডিগ্রি বের করা, তারপর ছিল হচ্ছে ডিরেক্টেড গ্রাফের ডিগ্রি বের করা। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমি অ্যাসাইনমেন্টের খাতা দেখছিলাম, আপনাদেরটা না, এই সেকশনটা দেখছি, আপনাদেরটা এখনো দেখা হয়নি। সেটা হলো যে আপনারা অনেকেই কি করছেন, ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রেও নর্মালি ডিগ্রি বের করছেন। ইন ডিগ্রি আর আউট ডিগ্রি কিন্তু আলাদাভাবে বের করতে হবে। যদি এটা করে থাকেন তাহলে তো ভালো, না করে থাকলে এখানে জাস্ট 1 মার্ক ছিল, 1 মার্কই কাটা যাবে। আরেকটা ছিল কি, এই যে থিওরাম গুলো ছিল, থিওরামের ক্ষেত্রে কি বলেছিলাম, থিওরাম গুলো যদি পরীক্ষায় আসে কিভাবে আপনি প্রুফ করবেন, আপনি একটা গ্রাফ ধরে নেবেন, যে কোনো একটা গ্রাফ আপনি ধরে নেবেন এবং ওই গ্রাফের উপর এরকম এক্সাম্পল নিয়ে নিয়ে বের করে প্রুফ করবেন। আপনাকে এই যে মুখস্থ প্রুফ লেখা লাগবে না, মুখস্থ প্রুফ লিখলে কিন্তু মার্কসও পাবেন না। বুঝা গেছে? সান্না বলছিলেন থিওরেম আসবে না স্যার? আমি তো এটা বলেছিলাম যে থিওরাম যদি আসে আপনাকে এক্সাম্পল দিয়ে প্রুফ করতে হবে, আমি মুখস্থ থিওরাম আসবে না এটা বলছি। জি স্যার। ঠিক আছে,
মুখস্থ লেখা লাগবে না আপনার, কিন্তু যদি এই জিনিসটা বলে, এই জিনিসটা এক্সপ্লেন করো, যে কথাটা আমি বললাম এটা এক্সপ্লেন করো, তখন আপনি একটা এক্সাম্পল নিয়ে এক্সপ্লেন করলেন। এই তো এখানে ছিল এগুলো। তো এগুলো তো এই যে কমপ্লিট গ্রাফ সাইকেল নিয়ে বললাম, অ্যাডজেন্সি লিস্ট ম্যাট্রিক্স, এগুলো তো আমরা কোশ্চেন দেখেছি, অ্যাসাইনমেন্টে ছিল। ক্রিয়েটটাও তো আমাদের ক্লাস টেস্ট 3 তে ছিল কোশ্চেন, সেম কোশ্চেন গুলো দেখবেন। এই তো গেল। বাইপার্টারেটটাও তো বললাম। ইউনিয়ন, গ্রাফের ইউনিয়ন, এই জিনিসগুলো দেখতে হবে, হ্যাঁ, যে যদি আমার দুইটা গ্রাফ দেওয়া থাকে, যে ইউনিয়ন কিভাবে বের করতে পারি, এবং যদি দুইটা গ্রাফ দেওয়া থাকে, গ্রাফ দুটো আইসোমরফিক কিনা, এটা আমরা কিভাবে বের করতে পারি। ঠিক আছে, স্যার গ্রাফ ইউনিয়নে তো আমরা যে কোনো ভাবে গ্রাফ আঁকতে পারি, তাই না? গ্রাফ যে কোনো ভাবে আঁকতে পারেন, ঠিক গ্রাফ আঁকলেই হলো। ক্লাসটা দেখবেন, ক্লাসে কিন্তু আমি স্টেপ গুলো লিখে দিচ্ছিলাম কিভাবে কিভাবে করতে হবে, হ্যাঁ? আচ্ছা স্যার, মানে হচ্ছে যে গ্রাফের বাকির মধ্যে স্যার আপনি যদি নোট যদি না দেন, তাহলে সেক্ষেত্রে কি আমরা আমাদের মতো করে কি নোট দিয়ে তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। ওকে ওকে স্যার, এটাই সমস্যা ছিল। আমি যদি স্পেসিফিক্যালি নোডের নাম না দিয়ে, তাহলে আপনাকে নিজের মতো নাম ধরে নিতে হবে, কিন্তু নাম তো থাকবে, নোডের একটা না একটা নাম থাকবে, নাহলে কোনটা নিয়ে কথা বলছেন কে কিভাবে বুঝবে, তাই না? জি স্যার, সেটাই। ঠিক আছে, এটাই ছিল আমাদের সিলেবাস প্লাস সাজেশন, আমাদের 4টা স্লাইড। ঠিক আছে, ক্লাসরুমে তো দেওয়াই আছে, আমার রেকর্ডিং গুলো ক্লাসরুমে তো দিয়ে দিন। ক্লাসের রেকর্ডটা একটু দিয়ে দিন স্যার, ওটা মনে হয় এখন কথা হয়নি স্যার। দিয়ে দিব আমি। এই যেটা আমাদের স্লাইড, 4টা স্লাইড, আফটার মিট, এই 4টা স্লাইড আছে, আর রেকর্ডিং আমাদের সবগুলো রেকর্ডিং আছে, জাস্ট লাস্টে 2টা ক্লাসের রেকর্ডিং নাই, তাই না? লাস্টে 2টা ক্লাসের রেকর্ডিং নেই, রেকর্ডিং গুলো দিয়ে দেবো। আপনাদের যদি কোনো সমস্যা থাকে দেখবেন। আমাদের ক্লাস মোটামুটি কয়টা, আমাদের ক্লাস কয়টা হয়েছে বলতে পারি আমরা, 8টা মতো পড়াশোনার ক্লাস হয়েছে, না প্রেজেন্টেশন তো দেখার দরকার নেই, 8টা মতো পড়াশোনা রিলেটেড ক্লাস হয়েছে। এই তো আমাদের পরীক্ষা তো এটা বললাম, আমাদের 40 মার্কের পরীক্ষা হবে, এবং আমাদের কয়েকটা কোশ্চেনে অপশন থাকতে পারে, হ্যাঁ, কয়েকটা কোশ্চেনে মনে করেন 2 মার্কের একটা কোশ্চেন আছে ছোট, ওখানে একটা অপশন থাকবে, সেরকম মনে করেন টোটালে 50 মার্কের কোশ্চেন থাকবে, আপনাকে 40 মার্কের কোশ্চেন অ্যান্সার করতে হবে, 2 ঘন্টা সময়, 2 ঘন্টা সময় থাকে। আরেকটা কিছু জানার আছে? নাম্বার নাকি দিয়ে দিবেন স্যার, ওটা কবে পাবো? ও হ্যাঁ, নাম্বারটা হচ্ছে আপনার যে অ্যাসাইনমেন্টে দেখি কই অ্যাসাইনমেন্টটা, এই যে 5 মার্কের অ্যাসাইনমেন্টটা, এই অ্যাসাইনমেন্টে এবং ক্লাস টেস্ট 3টা আমার জাস্ট দেখা বাকি আছে, এই দুটো দেখে আমি চেষ্টা করবো রাতের মধ্যে আপনাদের। আরেকটা বিষয় স্যার, অ্যাসাইনমেন্টের পরে যেন আরেকটা কি দিছেন, ওইটা কি? আমি বলি আগে, ঠিক আছে, আমি বলছিলাম যে অ্যাসাইনমেন্টের মার্কসটা আপনাদের দেওয়া বাকি আছে, এবং ক্লাস টেস্ট 3, হ্যাঁ ক্লাস টেস্ট 3 আমাদের ক্লাস টেস্ট কয়টা হয়, 3টা হয় না টোটালে, 3টা ক্লাস টেস্ট হয়, তার মধ্যে বেস্ট 2টার মার্কস কাউন্ট হয়। তো 2টা তো আমরা এক্সাম নিছিলাম, একটা অ্যাসাইনমেন্ট আকারে নিছিলাম, ঠিক আছে? তো এই 3টার মধ্যে যে কোনো 2টা বেস্ট কাউন্ট হবে আপনার। আমি খাতা, এই যে খাতাটা দেখেই আপনাদের মার্কস গুলো দিয়ে দেবো। মার্কসে কি কি থাকবে, আপনাদের ক্লাস টেস্টের মার্ক থাকবে, ক্লাস টেস্টের মার্ক হচ্ছে 15, 5 মার্কে অ্যাসাইনমেন্টে 5 মার্ক, প্রেজেন্টেশনে 5 মার্ক, এবং অ্যাটেন্ডেন্সে 5 মার্ক, এবং মিডের হচ্ছে 30 মার্ক, টোটালে হচ্ছে আমাদের 60 মার্ক, টোটালি 60 মার্ক আপনাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আপনি আপনার এই যে এতদিনে যত ধরনের অ্যাসেসমেন্ট হলো আপনার, এটা আপনি জানতে পেরে যাবেন, বুঝতে পারছেন? ফাইনাল হচ্ছে আমাদের 40 মার্ক, আমাদের 100 মার্কের মধ্যে 60 মার্কটা আপনি কত পেয়েছেন এটা আপনি আগেই জানতে পেরে যাবেন, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরেও আমি হচ্ছে আরেকটা অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে, আরেকটা অ্যাসাইনমেন্ট দিব, যেটা হচ্ছে আজকে রাতে দিব, কালকে রাত পর্যন্ত টাইম থাকবে। যাদের মার্ক অনেক খারাপ থাকবে, কোনো কারণে আপনারা ক্লাস টেস্ট মিস করেছেন, তারা চাইলে ওই জিনিসটা সাবমিট করতে পারেন, কিন্তু কারো যদি আপনাদের মার্কস ভালো থাকে, বা আপনার যদি মনে হয় যে আপনার সময় নেই বা কিছু নেই, ওটা সাবমিট না করলে হবে, ওটা নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে? স্যার মানে যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম ওটা হলো স্যার, আপনি গ্রাফ এডিটর নামে একটা দিচ্ছেন, এই জিনিসটা কি স্যার? এটা আমি একটু বুঝি নাই। আচ্ছা, এটা গত ক্লাসের মনে হয় ছিলেন না, বা রেকর্ডিংটা দেওয়া হয়নি। এটা হচ্ছে একটা গ্রাফ ডিজাইন করার টুল, হ্যাঁ, মনে করেন আপনার যদি এজ গুলো আপনি জানেন, তাহলে আপনি গ্রাফটা ড্র করতে পারেন, মনে করেন 1 আর 2 এর মধ্যে, 2টা নোডের মধ্যে এজ আছে, আপনি এভাবে গ্রাফটা ড্র করতে পারেন, ঠিক আছে? এটা আপনাদের ফিউচারে অনেক জায়গাতে কাজে দিবে, হ্যাঁ, ফিউচারে অনেক জায়গাতে কাজে দিবে, এই জন্য এই জিনিসটা দিয়ে দেওয়া। সুন্দর স্যার। আচ্ছা স্যার, ফাইনাল পরীক্ষা কি স্যার আমাদের কোনো অ্যাসাইনমেন্ট থাকবে নাকি আবার স্যার? না, কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না, পুরোটাই এক্সাম, 40 মার্কি এক্সাম, 2 ঘন্টা টাইম। মিস কিছু তারা কি করবে? বুঝি নাই কি বললেন? যারা একটা সিটি যারা সিটি মিস দিয়েছে, আমি বললাম তো একটা অপশনাল অ্যাসাইনমেন্ট দিব, ওটা চাইলে সাবমিট করতে পারেন, ওখান থেকে মার্ক কিছুটা কনসিডার করা হবে। স্যার ওটা কি স্যার ইচ্ছা মতো টপিক নেব? বুঝি নাই।
স্যার কথাটা বুঝি না কি বললেন আপনি? স্যার ওটা কি স্যার আমরা ইচ্ছা মতো টপিক নেব? টপিক? হ্যাঁ স্যার। না না, ওটা তো কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন থাকবে, ওটা সলভ করে দিব। ও স্যার ওটা কি আপনি দিয়ে দিবেন? হ্যাঁ, আমি আজকে রাতে দিয়ে দেবো। জি স্যার। স্যার আমাদের এই ক্লাস নিয়ে 2টা মানে রেকর্ডিং অফ ছিল।